আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স ১ অধ্যায় হচ্ছে ৫ বিন্যাস, অর্থাৎ বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন। পারমুটেশন মানে হচ্ছে বিন্যাস। ওকে, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। একটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টা শেষ করে দিব। ওকে, এই ক্লাসটা করলেই মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, এই হচ্ছে কথা। যেহেতু তোমাদের সময় খুব কম, তোমাদের হাতে ২ মাস সময় আছে। কত মাস সময় আছে বললাম? ২ মাস সময় আছে। এই ২ মাস পরে তোমাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে, বোর্ড ফাইনাল পরীক্ষা দিতে হবে, বোর্ড এক্সাম দিতে হবে। তাই আমি এই অধ্যায়ে বেসিক থেকে শুরু করব, কিন্তু যতটুকু দরকার মানে ইমার্জেন্সি, যতটুকু না হলে, যতটুকু না জানলে তুমি এই অধ্যায়ের ম্যাথ গুলা করতে পারবা না, আমি শুধু অতটুকুই তোমাকে বলার চেষ্টা করব, বেশি কিছু বলবো না। এই হচ্ছে কথা, আমি খুব শর্টকাটে অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। আর একটা কথা মনে রাখবা, তোমাদের প্রথম সেমিস্টারের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাখছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের উপকারিতা কি বলতো? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সাজেশনের পিডিএফ পাবা। আমরা যে সাজেশন গুলা দিব, এই সাজেশন গুলা পাবা, সাজেশনের পিডিএফ পাবা। ২ নাম্বার হচ্ছে তোমার গাইডলাইন পাবা। আর ৩ নাম্বার হচ্ছে, যেরকম এই অধ্যায়টা আমি এই অধ্যায়ে যে ক্লাসটা নিতেছি, বা এই অধ্যায়ে আজকে যে সকল ম্যাথ গুলা সমাধান করাবো, বা যে টাইপের ম্যাথ গুলা সমাধান করাবো, এই প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি অলরেডি আমার আমার নিজের হাতে সমাধান করে একটি একটি পিডিএফ আকারে শিট তৈরি করে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর তোমরা যদি এই শিটগুলো পেতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি করতে হবে? জয়েন হতে হবে, এই হচ্ছে কথা। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই একটা লিঙ্ক লাগবে। আর এই লিঙ্কটা তোমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, এই হচ্ছে কথা, মনে রাখবা। তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রথম সেমিস্টার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি ঢুকো, কোনো টাকা লাগবে না। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে তোমার কি পাবা? সাজেশন পাবা, আর কি পাবা? গাইডলাইন পাবা, আর কি পাবা? শীট পাবা, অধ্যায় ভিত্তিক শীট পাবা। কি পাবা? শীট পাবা, এই জিনিসগুলো পাবা। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবা, এই হচ্ছে কথা। তাহলে আসো, এই অধ্যায়টা আমরা খুব শর্টকাট সময় শেষ করে দেব। ঠিক আছে, খুব সহজ অধ্যায়। হ্যাঁ, যতটুকু দরকার ততটুকুই বলবো। যদি শুধু বিন্যাসটাকে ফিল করানোর জন্য আমি কয়েকটা কথা একটু বলবো। কি দেখো, প্রথম একটা প্রশ্ন তোমার মনে জাগতেই পারে যে বিন্যাস মানেটা কি? বিন্যাস কি বা বিন্যাস মানে কি? এই প্রশ্নটা তো তোমার জাগতেই পারে, স্বাভাবিক না? এই প্রশ্নটা জাগা তো খুব স্বাভাবিক বিষয়, ঠিক না? তাহলে যে শর্টকাটে একটা কথা বলি, যে শর্টকাটে আমি বলি, তাহলে বিন্যাস মানে হচ্ছে বাছাই করা, আর হচ্ছে তোমার সাজানো, এই দুইটা জিনিসের সংমিশ্রণ। বিন্যাস মানে আসলে সাজানো, কিন্তু বাছাই করতে হবে, তারপর সাজাতে হবে। প্রথমে বাছাই করবা, তারপর সাজাইবা। এখন প্রশ্ন হইতে পারে, আমি কি বাছাই করব? এই প্রশ্নটা কি হইতে পারে না? হ্যাঁ, আমি কি বাছাই করব? কি বাছাই করব বা কি সাজাবো? কি বাছাই করব, কি বাছাই করব, বা কি সাজাবো, বা কি সাজাবো, এরকম প্রশ্ন কি হইতে পারে কিনা? হ্যাঁ, হইতে পারে। তাহলে আসো, কি সাজাবা বা কি বাছাই করবা। মনে করো সাপোজ তোমার কাছে এরকম জিনিস দেওয়া আছে, মনে করো 3টি বর্ণ দেওয়া আছে, একটা সে এ, একটা সে বি, আর একটা সে সি। 3টি কি দেওয়া আছে? বর্ণ দেওয়া আছে। ওকে, এখন তোমাকে বলা হইলো এই 3টি বর্ণকে তুমি কত প্রকারে সাজাতে পারবা। তোমাকে বলা হইলো যে এই 3টি বর্ণকে তুমি কত প্রকারে সাজাতে পারবা, তখন তুমি কি বলবা? দেখো, কি কত প্রকার সাজাতে পারি একটু লক্ষ্য করো। দেখো তো, আমি এই 3টি বর্ণকে এইভাবে সাজাতে পারি। একটা হচ্ছে এ বি সি, এই যে দেখো, এইভাবে সাজাইতে পারি, পারি কিনা? হ্যাঁ। আরেকটা কিভাবে সাজাইতে পারি বলতো? আরেকটা হচ্ছে তোমার এসসিবি, এভাবে সাজাইতে পারি। দেখো, এটার থেকে এটা আলাদা হয়েছে, ভিন্ন রকম হয়েছে, দেখতে অন্যরকম হয়েছে হয়েছে আমি আরেকটা কিভাবে সাজাইতে পারি বলতো? আমি আরেকটা সাজাইতে পারি বিসিএ, এইভাবে সাজাইতে পারি। হ্যাঁ, আর কিভাবে সাজাইতে পারি? আমি তো এইভাবেও সাজাইতে পারি, একটু লক্ষ্য করো। বিএসসি এইভাবে সাজাইতে পারি। ওকে, খুব সুন্দর। আর কিভাবে সাজাইতে পারো বলতো? আমি সাজাইতে পারি সি এ বি, এভাবে সাজাইতে পারি। কথা বুঝছো? আমি আর কিভাবে সাজাইতে পারি? সি বি এ, এইভাবে সাজাইতে পারি। সিবি, দেখো এই 6 ভাবে সাজানো, এই 3টি বর্ণকে এই 6 ভাবে সাজানো যাবে। তাহলে তোমাকে কি বলা হইলো? তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই জায়গায় 3টি বর্ণ আছে, আছে কিনা? হ্যাঁ, আছে। এই 3টি বর্ণকে তুমি কত ভাবে সাজাইতে পারবা? তাহলে 3টি বর্ণকে আমি এই 6 ভাবে সাজাইতে পারবো। এইভাবে, 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 এই 6 ভাবে আমি সাজাইতে পারবো। ঠিক আছে, 1 2 3 4 5 6, এই 6 ভাবে সাজানো যাবে। ঠিক আছে, এখন এইভাবে তো আমরা সাজাবো না, আমরা তো ম্যাথমেটিক্যালি সাজাবো, একটা সূত্রের মাধ্যমে সাজাবো, ঠিক না? মনে করো 3টা বর্ণ আছে বিধায় তুমি এইভাবে সাজাইতে পারছো, খুব সহজে অল্প সময়ের ভিতরে সাজাইতে পারছো। কিন্তু এই জায়গায় যদি 60টি বর্ণ থাকতো,
অথবা যদি 10টি বর্ণ থাকতো তখন কিন্তু তুমি এইভাবে সাজাইতে পারতা না, তখন কিন্তু অনেক বড় ক্যালকুলেশনটা অনেক বড় হইতো। তখন কিন্তু তুমি ফ্রি হ্যান্ডে সাজাইতে গেলে বা নিজের হাতে এইভাবে সাজাইতে গেলে তোমার অনেক সময় ব্যয় হবে এবং এটা সম্ভব না, এটা প্রায় অসম্ভবের মতো একটা কাজ, ঠিক না? প্রায় অসম্ভবের মতো একটা কাজ। এই জন্য এইসব জিনিসগুলো আমাদের ম্যাথমেটিক্যালি করতে হবে। তাহলে কিভাবে ম্যাথমেটিক্যালি করবো এটাও দেখবো, নো প্রবলেম। এখন কথা হচ্ছে বাছাই করা জিনিসটা কি। বাছাই করা জিনিসটা হচ্ছে, দেখো আমার কাছে কয়টা বর্ণ ছিল, 3টা বর্ণ ছিল, বুঝছো কথাটা? আমার কাছে 3টা বর্ণ ছিল না, যে 3টা বস্তু আছে মনে করো। তাহলে একটা কথা মনে রাখবা, এই বিন্যাস অধ্যায়ের, এই যে বিন্যাস অধ্যায়ের মেইন সূত্রটা হচ্ছে এরকম। দেখো আমি যদি তোমাকে এভাবে লিখে দিই যে মেইন সূত্রটা কি, বিন্যাস অধ্যায়ের জন্য মেইন সূত্র কি, মেইন সূত্র হচ্ছে এন পি আর। এটা যে বিন্যাসের সূত্র, কিভাবে বুঝবা? এটা যে বিন্যাসের সূত্র কিভাবে বুঝবা? বিন্যাস মানে কি, পারমুটেশন। আর পারমুটেশন বানানটার প্রথম লেটারটা কি বলতো? প্রথম লেটারটা হচ্ছে পি। দেখো তো এন আছে, পি আছে, আর আছে, মাঝখানে তো দেখো পি আছে, এই যে মাঝখানে পি আছে, তার মানে এটা বিন্যাসের সূত্র। হ্যাঁ, পি দ্বারা পারমুটেশন বোঝানো হচ্ছে, বিন্যাস বোঝানো হচ্ছে, এটা বিন্যাসের সূত্র। ওকে, তাহলে মেইন সূত্র কিন্তু এন পি আর। মেইন সূত্র কি বলতো? তাহলে মেইন সূত্রটা কি বললাম? এন পি আর। এখন একটা প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? এন মানে কি, আর মানে কি? পি মানে তো পারমুটেশন বুঝলাম, কিন্তু এন মানে কি? তাহলে এন মানে হচ্ছে, তুমি মনে রাখবা, মোট বস্তু। এন মানে কি বলতো? মোট বস্তু। এন মানে হচ্ছে মোট বস্তু। আর আর মানে কি? এই নিচের যে আর আছে, আর মানে কি? আর মানে হচ্ছে তোমার বাছাইকৃত বস্তুর সংখ্যা। বাছাইকৃত, অথবা লিখতে পারো মোট বাছাইকৃত বস্তুর সংখ্যা। মোট বাছাইকৃত বস্তুর সংখ্যা, বস্তুর সংখ্যা। তাহলে এন মানে কি? এন মানে হচ্ছে মোট বস্তুর সংখ্যা। এন মানে হচ্ছে কি? মোট বস্তুর সংখ্যা। আর আর মানে কি? মোট বাছাইকৃত বস্তুর সংখ্যা। এই কথাটার মানে কি একটু লক্ষ্য করো। এই জায়গায় মোট বস্তু কয়টা ছিল বা বর্ণ কয়টা ছিল? 3টা। তাহলে এই জায়গায় এন এর মান কত? 3। ভালো করে লক্ষ্য করবা, এই জায়গায় এন এর মান কত? এই জায়গায় এন এর মান হচ্ছে 3। এই জায়গায় 3টি বস্তু আছে বা 3টি বর্ণ আছে না? আছে। তাহলে এই জায়গায় এন এর মান হচ্ছে 3। টোটাল তোমার কাছে যে কয়টা জিনিস থাকবে, ওই টোটাল জিনিসগুলোর সংখ্যাটা হচ্ছে তোমার এন এর মান। তাহলে এই জায়গায় 3টি জিনিস আছে, তার মানে এন এর মান হচ্ছে 3। এন মানে হচ্ছে মোট বস্তুর সংখ্যা, ঠিক না? আর মানে কি? আর মানে হচ্ছে মোট বাছাইকৃত বস্তুর সংখ্যা। মোট বাছাইকৃত বস্তুর সংখ্যা মানে কি? দেখো আমি যখন এই 3টি বর্ণকে বিভিন্নভাবে সাজাইলাম, দেখো তো 3টি বর্ণ থেকে কিন্তু 3টি বর্ণকেই নিছি। দেখো 3টি জিনিস থেকে 3টিকেই নিয়ে একভাবে সাজাইছি, আবার এই 3টিকে নিয়ে দেখো আরেকভাবে সাজাইছি, আবার এই 3টিকে নিয়ে আরেকভাবে সাজাইছি, আবার এই 3টিকে নিয়ে আরেকভাবে সাজাইছি। মোট কথা 3টি থেকে 3টি জিনিসে কিন্তু নিছি। এই জায়গায় সাজানোর সময় 3টি থেকে 3টি নিচে, এই জায়গায় সাজানোর সময় 3টি থেকে 3টি নিচে, এই জায়গায় সাজানোর সময়, এই জায়গায় সাজানোর সময় 3টি থেকে 3টি নিচে। মোট কথা 3টি থেকে 3টি নিয়ে, 3টি থেকে 3টি নিয়ে কিন্তু সাজাইছি। তাহলে আমি দেখো আমার কাছে মোট জিনিস আছেন কয়টা? 3টা। অর্থাৎ এন মানে কি? মোট বস্তু সংখ্যা। আমার কাছে মোট বস্তু আছেন কয়টা? 3টা। আর আমি যখন সাজাইছি তখন কয়টা নিয়ে কয়টা কয়টা করে নিছি? 3টা করে নিছি। তাহলে আমার কাছে ছিল 3টি, আমি নিছিও কয়টা? 3টা নিছি। তার মানে এটাকে লিখবা 3p3। এইটাকে লিখবা, এই যে তুমি এই যে বিন্যাসটা করলা না, এটার মানেটা হচ্ছে 3p3। আই মিন তোমার কাছে 3টা জিনিস আছে, তুমি 3টা জিনিস একবারে নিয়ে নিয়ে সাজাইছো। দেখো 3p3, আমার কাছে টোটাল জিনিস আছে 3টা। এন মানে এই দেখ, এটা কিন্তু এন এর জায়গায় বসে দিয়েছে। দেখো এন এর জায়গায় দেখো পির উপরে কিন্তু এন থাকে, মনে রাখবা। পির উপরে কি থাকে? এন থাকে। আর পির নিচে কি থাকে? আর থাকে। তাহলে পির উপরে থাকে এন থাকে, মানে কি? পির উপরে থাকবে মোট বস্তুর সংখ্যা, আর পির নিচে যে থাকবে এটা সে নির্বাচিত বা বাছাইকৃত বস্তুর সংখ্যা। তাহলে পির উপরে 3 আছে মানে কি? আমার বস্তু আছে 3টা। আর পির নিচে 3 আছে মানে কি? আমি 3টা বস্তু থেকে 3টাই নিছি। এটার মিনিং হচ্ছে এটা, ঠিক আছে? এই হচ্ছে ঘটনাটা। তাহলে এই দেখো বাছাই করা মানে কি? এই সংখ্যাটা দ্বারা বাছাই করা বোঝায়, আর এই সংখ্যাটা দ্বারা মোট বস্তুকে বোঝায়। এই হচ্ছে ঘটনাটা, এই হচ্ছে ঘটনাটা, আর কিচ্ছু না। ওকে, সাপোজ তোমাকে যদি আমি আর এই জিনিসটা আরেকটু ভালো করে ফিল করাতে চাই, মনে করো তোমার কাছে এ, বি আর সি এই 3টা বর্ণই আছে, তোমাকে দেওয়া হলো n = 3, ঠিক আছে? এখন r = 2 নিব। r = 2 নিব মানে কি? 2টি করে বস্তু এখন নিব। দেখো আগে 3টি বস্তু ছিল, 3টি করে নিয়েই আমরা বিন্যাস করছি। এখন 3টি বস্তু আছে, আই মিন n = 3 আছে, কিন্তু এখন আমি 2টি করে নিয়ে নিয়ে বিন্যাস করব। এই কথাটার মানে কি? আমি 2টি করে নিব। প্রথমে a আর b নেও। তাহলে a b নিলে এই যে a b একটা বিন্যাস সংখ্যা হইলো কিনা? হইলো। হইলো কিনা? হইলো। আবার এই এ বিটাকে আরেকভাবে সাজানো যায়, বিটাকে শুরুতে দিয়ে এটাকে পরে দিয়ে এইভাবে সাজানো যায়। হ্যাঁ, সাজানো যায়। তাহলে এ বি নিয়ে এই দুইভাবে করলাম। এখন বিসি নেও। বিসি নিলে তোমার এরকম হবে, বিসি হবে। তারপর বিসিটাকে আরেকভাবে সাজানো যায়, সিটাকে এখন প্রথমে রেখে বিটাকে পরে দেই, হইলো। তাহলে এই দুইজনকে নিয়ে এইভাবে সাজাইলাম। এখন কি করতে পারি? সি আর এ নেও। তার মানে কি? সি এ হবে। হ্যাঁ, সি এ হইলো। এবং আরেকটা কিভাবে হবে? এটাকে আগে রাখলাম, সিটাকে পরে রাখলাম। এই যে 6 ভাবে তুমি সাজাইতে পারবা। এই দেখো 1 ভাবে, 2 ভাবে,
3 ভাবে, 4 ভাবে, 5 ভাবে, 6 ভাবে। এই জায়গায় কাজটা কি করলা, তোমার তোমার কিন্তু মোট বস্তু কয়টা আছেন, মোট বস্তু আছেন 3টা। তুমি কয়টা নিছো, কয়টা করে মানে কয়টা করে নিয়ে নিয়ে সাজাইছো, মানে এই 3টা বস্তু থেকে তুমি কয়টা করে নিয়ে নিয়ে সাজাইছো, প্রথমে 2টা নিছো, এই এবি নিছো, এবিটাকে আবার এই 2 ভাবে সাজাইছো, মোট কথা 2টা করে নিছো। এই দেখো এবি নিছো, প্রথমে 2টা নিছো, 2টা করে নিছো, এই 2টাকে আবার এইভাবে সাজাইছো, ভালো কথা। তারপর বিসি নিছো, এই দেখো 2টা করে কিন্তু নিতেছো, আগে কিন্তু 3টা করে নিছো, একবারে একবারে 3টা করে নিছো। মোট কথা বস্তু আছে তোমার 3টা, টোটাল বস্তু আছে 3টা, আই মিন এন এর মান হচ্ছে 3, কিন্তু তুমি এখন প্রত্যেকবার কিন্তু 2টা করে নিছো। দেখো প্রত্যেকবার কয়টা করে গেছে, 2টা করে গেছে। এই জায়গায় কিন্তু একেবারে 3টা একেবারে যায় নাই, 2টা করে গেছে। দেখো প্রত্যেকবারই 2টা করে গেছে। তাহলে এই 3টা জিনিস আছে, 3টা থেকে তুমি 2টা করে নিয়ে কত প্রকারে বিন্যাস করতে পারবা, 6 ভাবে বিন্যাস করতে পারবে। এই জায়গায় ক্যালকুলেশন করলে 6 আসবে, বা এই জায়গায় ক্যালকুলেশন করলেও 6 আসবে। 6 ভাবে ক্যালকুলেশন করতে পারবো, 6 ভাবে বিন্যাস করতে পারবা। এই হচ্ছে ফিলিংসটা, তোমরা আশা করি একটু হলেও বুঝতে পারছো। ওকে, একটু ফিল করতে পারছো। এখন আসো আমরা সূত্রগুলা নিয়ে একটু কথা বলবো, বা মেইন জিনিসগুলো নিয়ে কথা বলবো, যে জিনিসগুলো আমার দরকার, মেইন বিষয়গুলো নিয়ে কথা বলবো। মেইন বিষয়া বিষয়াবলী, মেইন বিষয়াবলী নিয়ে কথা বলবো, ঠিক আছে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে আসো মেইন বিষয় কি, তাহলে মেইন বিষয় হচ্ছে প্রধান সূত্রটা কি, প্রধান সূত্রটা কি, প্রধান সূত্র, এই অধ্যায়ের প্রধান সূত্র, সূত্র আসলে একটাই, জাস্ট এটাই মেইন সূত্র বা এটাই প্রধান সূত্র, এটাই যে এনপিআর, এনপিআর এটাই তো বিন্যাসের সূত্র, ঠিক না? এই পি দেখে বুঝবা এটা বিন্যাসের সূত্র। ওকে, এই সূত্রের মিনিংটা কি, বা এই সূত্র সমান কি লেখা যায়, এই সূত্র সমান লেখা যায় এই পি এর উপরে যেটা আছে এটাকে তুমি ফ্যাক্টোরিয়াল আকারে লিখো। এই দেখো এখন একটা কথা বুঝতে হবে, ফ্যাক্টোরিয়াল নামে একটা কথা আসবে, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল নামে একটা কথা আসবে। ফ্যাক্টোরিয়াল কোনটা, এইভাবে একটা টান দিয়ে নিচে একটা ফোঁটা দিলা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্নটা দেও, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অথবা এটাকে এইভাবে দিলেও এটাকে ফ্যাক্টোরিয়াল বলা হয়। তাহলে এটাকেও ফ্যাক্টোরিয়াল বলা হয়, এটাকেও ফ্যাক্টোরিয়াল বলা হয়। তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্নটাকে কয়ভাবে প্রকাশ করা যায়, 2 ভাবে। একটা হচ্ছে তোমার এইটা, আর একটা হচ্ছে এইটা। এটাও ফ্যাক্টোরিয়াল বোঝায়, এটাও ফ্যাক্টোরিয়াল বোঝায়। তোমাকে যদি এইভাবে বোঝাই, মনে করো 4 একটা সংখ্যা, এর সাথে এরকম আছে, তার মানে কি এটা 4 ফ্যাক্টোরিয়াল। মনে করো 4 একটা সংখ্যা, তার সাথে এরকম আছে, এটাও 4 ফ্যাক্টোরিয়াল বোঝায়, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়ালকে এই 2 ভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, তাহলে এনপিআর এটাকে বাংলা কিভাবে বাংবা, বা এটা সমান কি লেখা যাবে, এই পি এর উপরে যেটা আছে এটা হচ্ছে এন, এনটাকে প্রথমে ফ্যাক্টোরিয়াল এন আকারে লিখবা, তারপর ডিভাইডেড, এটা এভাবে ডিভাইডেড চিহ্ন দিবা বা এভাবে টান দিবা, দেওয়ার পরে আবার একটা ফ্যাক্টোরিয়াল সাইন দিলা, তারপর এন থেকে আরটা বিয়োগ করে দেবা। এটা হচ্ছে তোমার এই সূত্রের মিনিং, বা এই সূত্রের মিনিং বলতে এই সূত্র এটা সমান এটা লেখা যায়, এটা সমান কি লেখা যাবে, এটা লেখা যাবে। আবার এটাকে এভাবে লেখা যাবে, ফ্যাক্টোরিয়াল সাইনটা দিয়ে আমি এভাবে দিই, মনে করো এন দিলাম, এই এন ফ্যাক্টোরিয়াল, এই উপরেরটাকে ফ্যাক্টোরিয়াল আকারে লিখলাম, এবার ডিভাইডেড টান দিলাম, তারপর এটা থেকে এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, আই মিন এন মাইনাস আর করতে হবে, করলাম। এটাকে এইভাবে ফ্যাক্টোরিয়াল দিতে পারি, এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, একই কথা। কারণ ফ্যাক্টোরিয়ালকে এইভাবে প্রকাশ করা হয়, ফ্যাক্টোরিয়ালকে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এটা সমান এটা লেখা যাবে, কথা বুঝছো? ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল কি এটা বুঝতে পারছি, মানে ফ্যাক্টোরিয়ালকে কিভাবে চিনবো, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা এটা ফ্যাক্টোরিয়াল, এটা বুঝছি। তারপর এটা হচ্ছে প্রধান সূত্র, এটা সমান এটা লেখা যায়, এই কথাটা তোমার মনে রাখতে হবে, বা এরকম লেখা যায়, একই কথা, এটা মনে রাখতে হবে। এখন আসো এই যে ফ্যাক্টোরিয়াল এন লিখছি, বা এই এন ফ্যাক্টোরিয়াল লিখছি, এই যে এন ফ্যাক্টোরিয়াল, বা তোমার এভাবে লিখতে পারো এবার ফ্যাক্টোরিয়াল এন, এটার মানে কি, এটার মানে কি, যে তোমাকে বলা হয় এর মানে কি, এর মানেটা আসলে কি, এর মানেটা যদি তুমি বুঝতে চাও, তাহলে এর মানেটা উত্তরটা হচ্ছে এরকম, তোমাকে আমি দিচ্ছি দেখো উত্তরটা দিচ্ছি, একটু লক্ষ্য করো। এর মানেটা আমি তোমাকে বোঝাচ্ছি। এর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন কথাটার মানে কি, এই যে ফ্যাক্টোরিয়াল এন কথাটার মানে কি, বা এন ফ্যাক্টোরিয়াল কথাটার মানে হচ্ছে যে এন হতে, বা এন থেকে ভালো করে বুঝবা, এন থেকে 1 পর্যন্ত, এন থেকে 1 পর্যন্ত সকল সকল ধনাত্মক, এই প্রত্যেকটা কথা কিন্তু মূল্যবান, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা কথাটা অবশ্যই বহাল থাকতে হবে, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। আচ্ছা, এন ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি, এন থেকে 1 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। এই জিনিসটা যদি তোমাকে আমি এইভাবে বুঝাই, যে তোমাকে একটা সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। মনে করো তোমাকে বললাম 4 ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে কি আমি এরকম কথা বলতে পারি না, যে 4 থেকে, একটু লক্ষ্য করো, 4 থেকে 1 পর্যন্ত, 4 থেকে 1 পর্যন্ত সকল ধনাত্মক সংখ্যার, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, এরকম বলতে পারি না, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার কি গুণফল,
তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি 4 থেকে 1 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে মানে কি 4 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত। তাহলে 4 থেকে 1 পর্যন্ত কথাটার মানে কি, প্রথমে 4 লিখো, তার থেকে আরো এক কম লিখো 3 লিখো, তার থেকে আরো এক কম লিখো 2 লিখো, তার থেকে আরো এক কম লিখো 1 লিখো। এই দেখো 4 থেকে 1 কথাটার মানে হচ্ছে এটা। 4 থেকে এই দেখো 4 থেকে 1 পর্যন্ত এই কথাটার মানে হচ্ছে এইটা, মানে 4 লিখবা, এই 4 যে ফ্যাক্টোরিয়াল আছে না, তাহলে 4 লিখবা, তার থেকে আরো এক কম সংখ্যাটা কোনটা 3 লিখবা, তার 3 এর থেকে আরো এক কম সংখ্যাটা কোনটা 2 লিখবা, 2 থেকে আরো এক কম সংখ্যাটা কোনটা 1 লিখবা। এই দেখো 1 পর্যন্ত, 1 এর থেকে কম লেখা যাবে না, মানে কি 0 লেখা যাবে না। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। এখন সকল ধনাত্মক, এরা কিন্তু সবাই ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। দেখো এরা হচ্ছে ধনাত্মক এবং এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জায়গায় কোনো ভগ্নাংশ নাই। তাহলে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, এই দেখো গুণফল, তার মানে কি এদেরকে গুণ করতে হবে, এদের মাঝখানে গুণ চিহ্ন তো এই দেখো। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কথার মানে হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। এই হচ্ছে ঘটনাটা, বুঝছো? তাহলে এইটুকু জিনিস যে কথা, এইটুকু জিনিসকে গুণ করলে যা পাওয়া যাবে 4 ফ্যাক্টোরিয়াল মান, তাই মনে করো এদেরকে এই যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এদের গুণফল। তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় বলো তো 6 ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি, তাহলে 6 থেকে 1 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, তার মানে হচ্ছে দেখো এটার মানে হচ্ছে 6 থেকে 1 পর্যন্ত। তাহলে 6 নিবা, এই 6 আছে যেহেতু 6 নিবা, তার থেকে আরো এক কম কত আছে 5 আছে, তার থেকে আরো এক কম কত আছে 4, তার থেকে আরো এক কম কত 3, 3 থেকে আরো এক কম 2, 2 থেকে আরো এক কম 1। এই দেখো 1 পর্যন্ত, কিন্তু 1 এর থেকে আর কম নেওয়া যাবে না, এবং প্রত্যেকের গুণফল, এবং প্রত্যেকের গুণফলটা হচ্ছে তোমার 6 ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে n ফ্যাক্টোরিয়াল কথাটার মানে কি, এখন যদি তোমাকে n ফ্যাক্টোরিয়াল বলি তাহলে তুমি খুব ভালো করে বুঝবে। n ফ্যাক্টোরিয়াল মানে কি n থেকে 1 পর্যন্ত। n থেকে 1 পর্যন্ত মানে হচ্ছে প্রথমে n লিখবা, তার থেকে আরো এক কম কত হবে বলো তো, এর থেকে এক n এর থেকে আরো এক কম মানে কি n-1, এর থেকে আরো এক কম মানে কি n-2, এর থেকে আরো এক কম মানে কি n-3। ঠিক আছে, এখন এইগুলা তো লিখতে, n তো কোনো আসলে স্পেসিফিক নাম্বার না, স্পেসিফিক কি নাম্বার, n তো কোনো স্পেসিফিক নাম্বার না। n সমান সমান 1 2 3 4 যে কোনো সংখ্যা হইতে পারে, এই n তো কোনো স্পেসিফিক নাম্বার না। এটাকে এইভাবে লিখতে লিখতে আমি অসংখ্যবার লিখতে পারবো, ঠিক না? তাহলে এইভাবেই লিখবা, ডট ডট ডট, লাস্টে মনে করো 1 পাইলা। এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। তুমি বলতে পারো এই জায়গায় ডট ডট কেন দিলেন, কারণ এই যে n ফ্যাক্টোরিয়ালকে বাংলে তো ভাই n তো কোনো স্পেসিফিক নাম্বার নয়, এটাকে তুমি ভাঙতে পারবা, এই জায়গায় n-4 লিখতে পারবা, তারপর n-5 লিখতে পারবা, এভাবে লিখলে তো সারাদিন লেখা যাবে, কিন্তু এটা লিখে শেষ হবে না। এই জন্য লাস্টে মোট কথা আমি n থেকে, এই দেখো n থেকে 1 পর্যন্ত, এই n থেকে 1 পর্যন্তই বুঝাইছি, এটার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কথা বুঝছো? যেহেতু এটা স্পেসিফিক কোনো সংখ্যা না, দেখো এটা তো স্পেসিফিক একটা নাম্বার, এই জন্য 1 আমরা পেয়ে গেছি। এটা স্পেসিফিক একটা নাম্বার, আমরা 1 কিন্তু পেয়ে গেছি, কিন্তু এটা স্পেসিফিক কোনো নাম্বার না, 1 পাবা না, এটা সারা জীবন এভাবে লিখতেই পারবা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন আর কি বিষয় বুঝতে হবে, মোটামুটি আমরা কিন্তু মেন জিনিসগুলো বুঝতেছি। ওকে, এখন আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, একটু লক্ষ্য করো তো। মনে করো 4 ফ্যাক্টোরিয়ালের কথাই বললাম, 4 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি শিখছি, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এরকম শিখছি। আচ্ছা ভাই, আমি 4 ফ্যাক্টোরিয়াল সমান কি এটা লিখতে পারবো না? মনে করো 4 ইন্টু 3 ইন্টু, মানে 3 ইন্টু লিখলাম না, 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম। দেখো এরকম লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবা। দেখো এই যে 4 ফ্যাক্টোরিয়াল সমান এটা যে কথা, 4 ফ্যাক্টোরিয়াল সমান এটা সেম কথা কেন ভাই, তুমি একটু লক্ষ্য করো সেম কথা কেন ভাই, তোমাকে একটু আবার দেখাই। 4 তো আছে খুব সুন্দর, ইন্টু আছে খুব সুন্দর, এই 3 ফ্যাক্টোরিয়ালকে বাংলে তুমি 3 লিখতে পারবা, তার থেকে আরো এক কম 2 লিখতে পারবা, তার থেকে আরো এক কম 1 লিখতে পারবা। তাহলে এইটাকে বাংলে জাস্ট এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তুমি একটু এইটাকে বাংলেই তুমি এই দুইটা জিনিস কিন্তু অবশিষ্ট এই দুইটা জিনিস পেয়ে যাচ্ছ। দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটা সমান এটা লিখতে পারবা, খুব সুন্দর। কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল সমান কিন্তু আমি এটাও লিখতে পারবো, 4 লিখলাম ইন্টু 3 লিখলাম এবং 3 সাথে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে আটকায় দিলাম। এখন এইটা যে কথা, এটা সেম কথা কেন, কারণ এটাকে বাংলা তো তুমি এই দুইটা জিনিস পাচ্ছই, পাচ্ছ না? এটাকে ভাঙ্গো, এই 3 লিখলা, 3 থেকে আরো এক কমাই দেখো 2 লিখলা, এই 2 থেকে আরো এক কমাই দেখো 1 লিখলা, তাহলে একই কথা। বুঝছো? মোট কথা আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি। মনে করো 6 ফ্যাক্টোরিয়াল আছে, তোমার মন চাইছে মনে করো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখবা, এটা তোমার মন চাইছে 1 পর্যন্ত লিখবো, নো প্রবলেম। কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখি 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এরকম এইটুকু জায়গায় লিখে শেষ করে দিই, শেষ করে দেওয়া মানে কি ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকায় দেওয়া। তাহলে এইটুকু জায়গায় শেষ করে দিলে এটা যে কথা, এটা কিন্তু সেম কথা, কারণ এটাকে বাংলে এই বাকি জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই পাবা, তাহলে একই কথা। বুঝছো? একই জিনিস মিন করে, এই হচ্ছে ঘটনাটা। এই জিনিসটা বুঝবা। যেরকম তোমাকে যদি n ফ্যাক্টোরিয়াল কথা বলি, তাহলে n ফ্যাক্টোরিয়াল আমি মনে করো n লিখলাম, তারপর n ইন্টু 1 লিখলাম, আর লিখলাম না, মনে করো এই জায়গায় ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকায় দিলাম, এটাকে বাংলা কিন্তু আমি অসংখ্যবার লিখতে পারবো, একই কথা। ঠিক আছে, একই কথা।
ওকে, আশা করি এইটুকু জিনিস বুঝছো। ওকে, তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখন আরেকটা কথা বলি তোমাকে। তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই, মনে করো তোমাকে আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাবো বলতে কিরকম, আসলে এই জিনিসগুলো বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা আসলে অঙ্ক করি, আমরা আসো অঙ্ক করি কিরকম। এখন আমরা ম্যাথ সমাধান করি, এইটুকু জিনিস তো বুঝেই গেছো, ঠিক না? এখন আসো আমরা ম্যাথ সমাধান করবো। দেখো একটু লক্ষ্য করো, আমরা ম্যাথ সমাধান করি, তাহলে আমরা আরো কিছু জিনিস বুঝতে পারবো। আরেকটা কথা মনে রাখবা, জাস্ট আরেকটা কথা মনে রাখবা, ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল ওয়ান, এই কথাটা মনে রাখবা। ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল ওয়ান, এই কথাটা মনে রাখবা। আবার বলতেছি, ফ্যাক্টোরিয়াল জিরো ইকুয়াল কত? ওয়ান, এই কথাটা মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান কত হবে? এটা সমান ওয়ান হবে। কেন হবে? কারণ ওয়ান কে বাংলা তো ওয়ানই হবে, কারণ ওয়ান শুধু ওয়ানই লিখতে পারবো, এই জায়গায় জিরো তো লেখা যাবে না। ওয়ান পর্যন্ত, ওয়ান থেকে ওয়ান পর্যন্ত, ওয়ান থেকে ওয়ান পর্যন্ত মানে কি? ওয়ান থেকে ওয়ান পর্যন্ত কথাটা মানে কি? ওয়ানই তো, বুঝছো? ফ্যাক্টোরিয়াল টু মানে কত? দেখো তো, টু ইন্টু ওয়ান মানে কি? টু থেকে ওয়ান পর্যন্ত। দেখো, টু লিখবা, ফ্যাক্টোরিয়াল ছাড়া টু লিখবা, টু থেকে আরো এক কম লিখবা মানে কি? ওয়ান লিখবা। এই দেখো, টু ফ্যাক্টোরিয়াল মানে কি? টু থেকে কত পর্যন্ত? টু থেকে ওয়ান পর্যন্ত। তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল কথাটা মানে কি? ওয়ান থেকে ওয়ান পর্যন্ত মানে কি? ওয়ান। ওয়ান থেকে ওয়ান পর্যন্ত মানে তো ওয়ানই, বুঝছো? তাহলে ফ্যাক্টোরিয়াল ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল জিরো মানে হচ্ছে ওয়ান। এই কথাগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এই কথাগুলো একটু মনে রাখবা। তাহলে এখন আসো আমরা ম্যাথ সমাধান করে ফেলি। হ্যাঁ, তাহলে ঝটপট অধ্যায়টা আমরা শেষ করতে পারবো। এই হচ্ছে কথা। ওকে, আসো আমরা ম্যাথ সমাধান করবো টাইপ ওয়ান। এখন টাইপ ভিত্তিক ম্যাথ সমাধান করবো। দেখো টাইপ ওয়ান, দেখো টাইপ ওয়ানে আমরা ম্যাথ সমাধান করবো। টাইপ ওয়ানে আমরা কি টাইপের ম্যাথ সমাধান করবো একটু লক্ষ্য করো, তোমার প্রশ্নগুলো হচ্ছে এমন। দেখো টাইপ ওয়ানে আমরা একটা ম্যাথ সমাধান করি, তোমাকে বলা হইলো মনে করো এনপিএন এর মান কত? এনপিএন এর মান কত? তোমাকে এরকম প্রশ্ন করা হইলো, এর মান কত? এনপিএন এর মান কত? তোমাকে এরকম প্রশ্ন করা হইলো। এখন তুমি কি করবা? উত্তরটা কিভাবে দিবা? এটাকে তুমি কয়ভাবে সমাধান করতে পারো দেখাচ্ছি। প্রথম সিস্টেমটা হচ্ছে আমরা এন পি আর এর সূত্রটা অ্যাপ্লাই করবো অবশ্যই, এটাই তো মেইন সূত্র। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এই সূত্রটা কি বলতো? এই সূত্রটা কি? এই সূত্র সমান আমরা কি জানি? ফ্যাক্টোরিয়াল এন জানি, ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল উপরে থেকে নিচে একটা মাইনাস, আই মিন এন মাইনাস আর জানি, এটা জানি। আমি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে উপরেরটাকে, এই যে এনটাকে কি করতে হয়? ফ্যাক্টোরিয়াল করতে হয়। তাহলে উপরে এনটাকে আমার কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল করতে হবে। খুব সুন্দর। আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হয় এবং তাকে ফ্যাক্টোরিয়াল করতে হয়। তাহলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো, এই যে ফ্যাক্টোরিয়াল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করো মানে কি? এন মাইনাস এন করো। তাহলে তুমি কি পাবা? উপরে তো ফ্যাক্টোরিয়াল এনই আছে, আর নিচে এন থেকে এন গেলে কি থাকবে? ফ্যাক্টোরিয়াল শূন্য থাকবে। আর ফ্যাক্টোরিয়াল, দেখো উপরে ফ্যাক্টোরিয়াল এনই আছে, আর ফ্যাক্টোরিয়াল জিরো মানে হচ্ছে আসলে ওয়ান। আর ওয়ান দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ওইটাই হয়, আই মিন ফ্যাক্টোরিয়াল এনই হবে। ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে তো এটাই হবে। তাহলে আনসার হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। এই দেখো, বলছে না এন পি এন এর মান কত? তাহলে ফ্যাক্টোরিয়াল এনই হচ্ছে আনসার, এটা হচ্ছে মান। ওকে, এই হচ্ছে ঘটনাটা, আর কিচ্ছু না। ঠিক আছে, এখন তোমাকে যদি আমি আরেকটা জিনিস দেখাই, মনে করো 2 নাম্বার একটা প্রবলেম তোমাকে দেখাচ্ছি। মনে করো তোমাকে বললো 6p3 এর মান কত? তোমাকে বললো 6p3 এর মান কত? তখন তুমি কি করবা? তোমার এই সূত্রটার কথাই মনে পড়বে। ঠিক আছে, এন এর জায়গায় কত আছে? 6 আছে, আর এর জায়গায় কত আছে? 3 আছে। আবার বলতেছি এই সূত্রটাই মনে পড়বে, জাস্ট এইটাই। এন এর জায়গায় 6 আছে, আর এর জায়গায় 3 আছে, নিচেরটা হচ্ছে আর, আর এন এর জায়গায় আছে 6। ওকে, আরেকটা ইনফরমেশন তুমি মনে রাখবা, এন, এন এর মান মানে এন সমান সমান এন এর মান ঋণাত্মক, এইভাবে লিখবা যে, এই কথাটা মনে রাখবা, এন এর মান ঋণাত্মক হতে পারবে না। এন এর মান কি হতে পারবে না? ঋণাত্মক মানে কি? নেগেটিভ হতে পারবে না। এন এর মান ঋণাত্মক হতে পারবে না। এন এর মান ঋণাত্মক হতে পারবে না, এই কথাটা মনে রাখবো। মানে কি? এন ইকুয়াল -1 এরকম হইতে পারবে না, এন ইকুয়াল -4 এরকম, মানে এন এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না, এই কথাটা মনে রাখবা। আর একটা কথা মনে রাখবা, এন ইকুয়াল আর হতে পারে। এন ইকুয়াল আর হতে পারে মানে কি? এন এর মান, মানে মনে করো পির উপরে, একটু লক্ষ্য করো, এই যে পির উপরের মানটা এবং পির নিচের মানটা সমান হইতে পারে, আই মিন এন ইকুয়াল আর হতে পারে, নো প্রবলেম। এন বড় হবে আর ছোট হবে, খুব স্বাভাবিক, হতে পারে। কিন্তু এন ছোট হবে আর বড় হবে, অর্থাৎ উপরের পির উপরের মানটা ছোট হবে কিন্তু নিচের মানটা বড় হবে, এরকম হতে পারবে না। এরকম হতে কিন্তু পারবে না, এরকম হতে পারবে না। আই মিন এটাকে যদি বুঝাই, মনে করো উপরে আছে 2p3, দেখো উপরের মান ছোট, নিচের মান হচ্ছে কত না? উপরের মান ছোট, নিচের মান কত? বড়। এরকম ঘটনা ঘটতে পারবে না। কিরকম ঘটনা ঘটতে পারবে? মনে করো 2p2 হতে পারে, মানে কি উপরের মান নিচের মান কি হতে পারে বলো তো? সমান হইতে পারে। অথবা মনে করো 2p1 হইতে পারে, মানে কি উপরের থেকে উপরের মানটা বড় থাকবে, নিচের মানটা ছোট থাকবে, এরকম হইতে পারে। তাহলে দুইটা মান সমান হইতে পারে, অথবা উপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে, এরকম হইতে পারে। কিন্তু কখনোই
এই যে 2p3 মানে করো উপরেরটা ছোট নিচেরটা বড় এরকম হইতে পারবে না। আর কখনোই মনে করো -2p2 এরকম হইতে পারবে না। দেখো এই n এর জায়গায় যে মানটা আছে n এর মানটা কখনোই ঋণাত্মক হইতে পারবে না, মানে কি মাইনাসের মান হতে পারবে না। এই কথাগুলো মনে রাখবে। আচ্ছা যাই হোক, এখন এই জিনিসটা দেখা মাত্র এই তোমার এই সূত্রটা তোমার কি কি হবে মনে হবে, এই জিনিসটা দেখা মাত্র এই সূত্রটা মনে হবে। তাহলে আসো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রে কি বলছে, এনটাকে ফ্যাক্টরিয়াল করো, এনটা এই জায়গায় কি বলো তো 6, তাহলে 6টাকে ফ্যাক্টরিয়াল করো, করলা, তারপর ডিভাইডার টান দাও, দিলাম। তারপর বলছে ওই দেখো n মাইনাস আর, কিন্তু দেখো n মাইনাস আর মানে কি উপরের থেকে নিচেরটা বিয়োগ করছো, তাহলে এই জায়গায় উপরের থেকে নিচেরটা বিয়োগ করো, তাহলে তুমি কি করবা 6 - 3 করবা, এটাকে ফ্যাক্টরিয়াল করো, এই তো হয়ে গেল। তাহলে এই সূত্র আর এই সূত্র একই হয়ে গেল, মানে কি এটা দেখে দেখে তো আমরা এটা করলাম ঠিক না, বা এটা মনে আসবে তাই তো এটা করলাম ঠিক না, এই হচ্ছে ঘটনাটা। তাহলে কি পাবা, এই জায়গায় ফ্যাক্টরিয়াল 6 পাবা, এই জায়গায় পাবা ফ্যাক্টরিয়াল কত পাবা 3 পাবা, কারণ 6 থেকে 3 গেলে 3। এখন এই জায়গায় যদি তুমি ক্যালকুলেশনটা করো তাহলে কিভাবে করতে পারবা, দেখো এই ফ্যাক্টরিয়াল 6 কে বাংলা 6 × 5 × 4 × 3 × 2 × 1 এরকম লিখতে পারবা। আর এই 3 ফ্যাক্টরিয়াল কে বাংলা 3 × 2 × 1 এরকম লিখতে পারবা। তাহলে 1 1 কাটা, 2 2 কাটা, 3 3 কাটা, আলটিমেটলি কিন্তু তুমি কি পাবা 4 5 5 6 30 120, মানে আলটিমেটলি এই জায়গায় 120 হবে তোমার আনসার। ঘটনা বুঝছো? এখন এই জিনিসটাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে করব। ক্যালকুলেটরের সাহায্যে যদি করি, একটু লক্ষ্য করো, ক্যালকুলেটরের সাহায্যে করব, ক্যালকুলেটরের সাহায্যে আমি করব। তাহলে কিভাবে করব, ক্যালকুলেটরের সাহায্যে তুমি কিভাবে করবে একটু লক্ষ্য করো। ক্যালকুলেটরের সাহায্যে তুমি কিভাবে করবা, প্রথমে এই যে উপরে কি আছে n এর জায়গায় কত আছে 6 আছে, ভালো করে লক্ষ্য করবা। তাহলে আমি 6টা উঠাবা, উঠাইলাম 6 কিন্তু উঠাইলাম, তারপর শিফটে চাপ দিবা, দিলা, শিফটে চাপ দেওয়ার পরে এই ক্রসে চাপ দিবা, তাহলে পি আসবে, এই ক্রসে দেখো শিফটের পরে ক্রসে দেখো। আবার বলছি, প্রথমে এই n এর জায়গায় কত আছে 6 আছে না, 6 উঠাইলা, দাঁড়াও 6 উঠাইলাম, তারপর শিফটে চাপ দিবা, দেওয়ার পরে এই পি আনতে হবে, পি এই পিটা আনতে হবে, তাহলে পি আনার জন্য ক্রসে চাপ দিবা, এই পি আইছে, শিফটের পরে কিন্তু ক্রস, প্রথমে 6 উঠাইছি, তারপর শিফট চাপ দিছি, তারপর ক্রসে চাপ দিছি, আই মিন পি আইছে। এর নিচে কত আছে 3 আছে, এই দেখো 3 আছে, 3টা দিলা, জাস্ট এখন ইকুয়াল চাপো 120, এই দেখো 120 আছে। কত বলছো, তাহলে ক্যালকুলেটরে কি করবা, প্রথমে n উঠাইবা, প্রথমে n দিবা, তারপর শিফট চাপবা, তারপর ক্রস চাপবা, তারপর নিচের মানটা দিবা, মানে কি আর দিবা, বুঝছো, তারপর আর দিবা, তারপর ইকুয়াল চাপবা, তোমার রেজাল্টটা পেয়ে যাবা। কথা বুঝছো, এই হচ্ছে ঘটনাটা। তাহলে আবার একটু দেখাই তোমাকে, প্রথমে উপরের মানটা কত 6 দিলাম 6, এবং পি আনার জন্য কি করতে হবে, শিফট আর ক্রস চাপতে হবে, আসলো। নিচের মানটা কত 3, এই দিলাম 3, এখন শুধু ইকুয়ালে চাপ দেবো, ইকুয়ালে চাপ দেবো, তাহলে তোমার অ্যাকচুয়াল মান চলে আসবে 120। ওকে, আচ্ছা এটা গেল। এখন এটা শর্টকাট একটা ফর্মুলা দেখাও তো, বা শর্টকাট কি হতে পারে, শর্টকাটে কি হতে পারে, মনে করো এইভাবেও করলাম না, ক্যালকুলেটর সাহায্য করলাম না, শর্টকাটে কিভাবে করতে পারি, এটাকে আমি শর্টকাটে কিভাবে করতে পারি। দেখো 6p3, একটু লক্ষ্য করো, 6p3 সমান আমি কি লিখতে পারি জানো, একটু লক্ষ্য করো, 6p3 সমান আমি লিখতে পারি 6 × 5 × 4, এইটুকু লিখতে পারি, এটা সমান হচ্ছে 120। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লিখলেন, প্রশ্ন করতে পারো তুমি যে এই শুধু এই তিনটা মানেই লিখছেন, এটা কিভাবে লিখছেন, এটা তো বুঝে বুঝে লিখছেন, রাইট, এটা তো আপনি বুঝে বুঝেই লিখছেন মনে হয়, তাহলে এটা কিভাবে লিখলেন। প্রশ্ন হইলো এই যে পি এর নিচে সংখ্যাটা কত, দেখো পি এর নিচে সংখ্যাটা কত, আই মিন আর সমান সমান কত আছে 3 আছে না, আর সমান সমান যে জিনিসটা থাকবে উপরের মানটাকে ততবার লিখবা, ততবার গুণ করবা, উপরের মানটাকে ততবার গুণ করবা, মানে কি দেখো আর সমান সমান, দেখো আর এর জায়গায় পি এর নিচে যেটা আছে এটা আর এর মান না, আর এর জায়গায় যে জিনিসটা আছে কত সংখ্যা আছে 3 আছে, তাহলে উপরের মানটাকে আমি 3 বার লিখবো, 3 বার লিখবো কথাটার মানে কি, প্রথমে 6 লিখবো, তার থেকে আরো এক কম লিখবো, তার থেকে আরো এক কম লিখবো, মোট কথা 3 বার লিখবো। কেন 3 বার লিখছি, উপরে 3 আছে বিদায়, এই জন্য এই 3টা লিখছি। মনে করো তোমাকে এরকম বললাম, মনে করো 10 পি মনে করো 6 আছে, তাহলে এখন বলো তো এটা শর্টকাট কি হবে, দেখো এই দেখো নিচে কত আছে আর ইকুয়াল কত, এই জায়গায় নিচের মানটা হচ্ছে আর এর মান, আর ইকুয়াল 6, তাহলে এই যে আর এর মানটা কত 6, উপরের মানটাকে 6 বার লিখবা, 6 বার লিখবা মানে কি প্রথমে 10 লিখবা, তারপর হচ্ছে তোমার 10 এর থেকে 1 কম 9, তারপর 9 এর থেকে 1 কম 8, 8 এর থেকে 1 কম 7, 7 এর থেকে 1 কম 6, 1 2 3 4 5, 6 এর থেকে আরেক কম 5, এই দেখো, এই দেখো একটু লক্ষ্য করো, এদেরকে গুণ করে তুমি যে মানটা পাবা, আবার তুমি যে এটাকে এভাবে করো যে ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টরিয়াল 10 - 6 ইকুয়াল হচ্ছে ফ্যাক্টরিয়াল 10 নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল 4 হবে, এভাবে ক্যালকুলেশন করে এই জায়গায় ক্যালকুলেশন করে তুমি যা পাবা এইভাবে ক্যালকুলেশন করে একই জিনিস পাবা, এটা হচ্ছে শর্টকাট ফর্মুলা। তাহলে কি বললাম, আর সমান সমান আই মিন পি এর নিচে যা থাকবে, যে সংখ্যাটা থাকবে অত পরিমাণ উপরেরটাকে লিখতে হবে,
উপরেরটাকে মানে এই জায়গায় 6 আছে বিধায় আমি কিন্তু এই জায়গায় এই উপরের মানটাকে 6 বার লিখছি, কিন্তু 6 বার কিভাবে লিখবা, প্রথমে এটা লিখবা, তারপর তার থেকে 1 কম লিখবা, তার থেকে আরো 1 কম লিখবা, তার থেকে আরো 1 কম লিখবা, তার থেকে আরো 1 কম লিখবা, এইভাবে 6 বার লিখবা। এই যে নিচেটা যতবার আছে অতবার, নিচের সংখ্যাটা 6 আছে বিধায় আমি 6 বার লিখছি। এই জায়গায় 7 থাকলে আমি 7 বার লিখতাম, এই জায়গায় 5 থাকলে আমি 5 বার লিখতাম। বুঝছো? তোমাকে আরেকটা एग्जांपल দিই, তাহলে আরো ভালো করে বুঝবা। মনে করো তোমার কাছে আছে 5p, মনে করো কত আছে 2 আছে, তাহলে 5টাকে কয়বার লিখবা, শর্টকাট 5টাকে কয়বার লিখবা, 2 বার লিখবা। কিভাবে লিখবা, প্রথমে 5 লিখবা, তার থেকে আরো 1 কম লিখবা, আমি 4। এই দেখো 2 বার হয়ে গেছে। 5টাকে আমি 2 বার লিখছি, মানে কি একবার 5 লিখছি একবার 4 লিখছি, কারণ এক কম লিখতে হবে। এই দেখো জাস্ট 2 বার লিখছি। এই দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, দেখো এই দেখো এর মান হচ্ছে 20। এখন এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, 20 এ আসবে। তুমি ক্যালকুলেটরে করো, দেখো প্রথমে এসে 5, এই যে 5p2 না, তাহলে প্রথমে 5 লিখবা, তারপর শিফট দিবা, তারপর প্রসেসর দিবা, p আসবে, নিচে হচ্ছে 2, এই দেখো 2 দিলা, এই দেখো 20 এ আসবে। অথবা তুমি এটাকে যদি এইভাবে করো যে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 - 2, মানে কি এনপিআর এর সূত্রটা, মানে কি এই এনপিআর এর সূত্রটা অ্যাপ্লাই করো, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড হচ্ছে ফ্যাক্টোরিয়াল n - r, যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে কি ক্যালকুলেশন হবে দেখো তো। ফ্যাক্টোরিয়াল উপরে 5 আছে আর নিচে হচ্ছে 5 থেকে 2 গেলে ফ্যাক্টোরিয়াল 3। এই জায়গায় ক্যালকুলেশন করে তুমি একটু লক্ষ্য করো, ক্যালকুলেশন করে দেখো, এটাকে বাংলে 5 * 4 * 3 * 2 * 1 হবে, আর ফ্যাক্টোরিয়াল 3 কে বাংলে 3 * 2 * 1 হবে। এটা কাটা, আই মিন আলটিমেটলি 20 হবে। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা, আলটিমেটলি 20 হবে। তাহলে আশা করি বুঝছো। এখন আসো 3 নাম্বার একটা ম্যাথ প্র্যাকটিস করি। 3 নাম্বার একটা ম্যাথ প্র্যাকটিস করি। 3 নাম্বার ম্যাথ হচ্ছে এরকম যে np3 এর মানটা কত, np3 এর মান কত। এটা কিন্তু তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে না, এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবে না। কেন? কারণ এই জায়গায় n আছে, n তো কোনো স্পেসিফিক। ক্যালকুলেটরের সাহায্যে কখন করতে পারবে, কখন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যখন n এর জায়গায় একটা স্পেসিফিক মান থাকবে আর এর জায়গায় একটা স্পেসিফিক মান থাকবে। মোট কথা উপরেও একটা স্পেসিফিক মান থাকবে, নিচেও একটা স্পেসিফিক মান থাকবে, তখন তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা দুটি জায়গায়। কিন্তু একটা জায়গায় n আছে আর একটা জায়গায় স্পেসিফিক মান আছে, এরকম সময় তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, কিন্তু শর্টকাটটা ইউজ করতে পারবা। এই শর্টকাটটা তুমি ইউজ করতে পারবা, এই জায়গায় শর্টকাট ইউজ করতে পারবা। শর্টকাটটা কেমন হবে, যে শর্টকাট এই দেখো নিচে কত আছে 3 আছে, আই মিন r ইকুয়াল কত 3, তাহলে উপরে এনটাকে কতবার লিখতে হবে, 3 বার। আই মিন প্রথমে এন লিখতে হবে, তার থেকে আর 1 কম, আই মিন n-1 লিখতে হবে, তার থেকে আরো 1 কম, আই মিন n-2 লিখতে হবে। এই দেখো 3 বার হয়ে গেছে, একবার 2 বার 3 বার হয়ে গেছে। এই যে নিচে 3 আছে বিধায় উপরে মানটাকে আমি 3 বারই লিখছি। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, এর মান হচ্ছে এটা। এখন যদি তুমি এটাকে এইভাবে করো, একটু ডিটেলসে করো, মানে কি np/r এই সূত্রের সাহায্যে করো, তাহলে তুমি দেখো কি হবে। এই সূত্রের সাহায্যে করলে এটাকে তুমি এই যে np3টাকে তুমি কিভাবে লিখতে পারবা, ফ্যাক্টোরিয়াল n, নিচে লিখতে পারবা ফ্যাক্টোরিয়াল n-3, এটা থেকে এটা বিয়োগ। ওকে, তাহলে এটা সমান কি লিখতে পারবা, এটাকে ভাঙবো, তাহলে n * n-1 n-2। ওকে, খুব সুন্দর। আবার এই জায়গায় হচ্ছে 3, এটাকে ফ্যাক্টোরিয়াল দ্বারা আটকায় দাও, দিলা। নিচে কি আছে, ফ্যাক্টোরিয়াল n-3 আছে। কেন আটকাইলাম জানো, কারণ এটা কাটাকাটি যাবে, এই দেখো কাটাকাটি যাবে। আলটিমেটলি n * n-1 n-2 রয়েছে, দেখো n * n-1 n-2 রয়েছে। তুমি যেভাবেই করো না কেন এটাই হবে। এই হচ্ছে ঘটনাটা, বুঝছো? এই হচ্ছে ঘটনাটা, আশা করি এটুকু বুঝছো। ওকে, এখন আসো আমরা নতুন আরেকটা পেজ নিব। এখন এসে আমরা টাইপ 2 করব। কি করব বললাম, টাইপ 2 করব। টাইপ 2 তে কি আছে একটু লক্ষ্য করো, দেখো টাইপ 2 তে কি আছে, দেখো একটু লক্ষ্য করো। টাইপ 2 করব। এখন আমরা টাইপ 2, তাহলে টাইপ 2টা কেন নাম দিলাম, এই টাইপ 2 কেন নাম দিলাম একটু লক্ষ্য করো। এই দেখো টাইপ 2 কেন নাম দিলাম, মনে করো তোমাকে বলা হইলো যে এরকম বলা হইলো যে মনে করো বুক, একটু লক্ষ্য করো, তোমাকে বলা হইলো বুক শব্দটির অক্ষরগুলোকে, বুক শব্দটির অক্ষরগুলোকে এভাবে বলা হইলো, অক্ষরগুলোকে একবার মাত্র ব্যবহার করে, এভাবে বলবে তোমাকে, একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে, কত প্রকারে সাজানো যাবে, এভাবে প্রশ্নটা করবে। কত প্রকারে কি যাবে, সাজানো যাবে, কত প্রকারে সাজানো যাবে, তোমাকে এইভাবে প্রশ্নটা করবে যে বুক শব্দটির অক্ষরগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন, এই যে এই দেখো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সমাধান করবা, এটা হচ্ছে কথা। এই ধরনের প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করবা, এটা হচ্ছে মেইন একটা কথা। ওকে, সমস্যা নাই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে, প্রথম কাজটাকে দেখো একটু লক্ষ্য করো। প্রথম কাজটাকে আমি যদি তোমাকে এইভাবে একটু একটু সিরিয়াল করে দিই, যে প্রথম কাজটাকে এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করবা। প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে মোট বর্ণ সংখ্যা লিখবা। প্রথম কাজ হচ্ছে মোট বর্ণ সংখ্যা লিখবা। প্রথম কাজটাকে তাহলে মোট বর্ণ সংখ্যা লিখতে হবে, মোট বর্ণ সংখ্যা লিখতে হবে। ওকে, আচ্ছা আরেকটা কাজ আছে, 2 নাম্বার কাজ কি, দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার রিপিটেড কোনো বর্ণ আছে কিনা। রিপিটেড বর্ণ বুঝো, রিপিটেড কোনো বস্তু আছে কিনা, বা রিপিটেড কোনো বর্ণ আছে কিনা, রিপিটেড বর্ণ বুঝো। রিপিটেড বর্ণ মানে কি, একই বর্ণ 2 বার আছে, যেরকম দেখো ও আছে কয়বার, 2 বার।
অথবা যে কোনো একটা জিনিস 2 বা 3 বার থাকতে পারে, একের অধিক, মানে ও কয়বার আছে, 2 বার আছে, এটা রিপিট হয়েছে, রিপিট। একের অধিক মনে করো একের থেকে বেশি, 2 বার 3 বার 4 বার 5 বার যদি কোনো একটা জিনিস থাকে এটাকে বলে রিপিটেড। তাহলে এই জায়গায় ও আছে কয়বার, 2 বার, তাহলে এটা কিন্তু রিপিটেড বর্ণ আছে, জায়গায় ও 2 বার আছে, তাহলে ও হচ্ছে রিপিটেড। তাহলে দেখো 2 নাম্বার কাজ হচ্ছে রিপিটেড বর্ণ সংখ্যা লিখবা। রিপিটেড বর্ণ থাকলে দেখো রিপিটেড বর্ণ সংখ্যা লিখবা। এটা যদি থাকে আর কি, রিপিটেড যদি থাকে তাহলে রিপিটেড বর্ণ সংখ্যা লিখবা, যদি না থাকে তো নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে এই দুইটা কাজ করো, একটু লক্ষ্য করো। তাহলে সমাধান করি, এইগুলা তোমার মনে রাখার জন্য দিচ্ছি। এই দেখো একটু লক্ষ্য করো, এইগুলা তোমার মনে রাখার সাথে দিছি, ওকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি, যে মোট বর্ণ সংখ্যা লিখতে হবে, মানে কি এই শব্দটার ভিতরে কয়টা বর্ণ আছে। তাহলে বুক শব্দটিতে এবার সুন্দর করে লিখবা যে বুক শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে বলতো, মোট বর্ণ কয়টা আছে, 1 2 3 4, 4টি বর্ণ আছে, মোট বর্ণ 4টি। ওকে। আচ্ছা, রিপিটেড বর্ণ আছে কিনা এটা চেক করতে হবে, যদি রিপিটেড বর্ণ থাকে তাহলে রিপিটেড বর্ণ সংখ্যাও লিখতে হবে, 2 নাম্বার কাজ। তাহলে দেখো যার মধ্যে, আমি এভাবে লিখতে পারি সুন্দর করে, যার মধ্যে কথাটার মানে কি, বুক শব্দটার মধ্যে, যার মধ্যে ও আছে কয়টি, 2টি, ও আছে কয়টি, 2টি। দেখো রিপিটেড বর্ণ সংখ্যা লিখছি, ও আছে কয়টি, 2টি, ওটা কয়বার আছে, 2 বার আছে, দেখো ও আছে 2টি। রিপিটেড বর্ণ কি লিখছি কিনা, হ্যাঁ লিখছি। এখন 3 নাম্বার কাজে হচ্ছে শেষ কাজ, তৃতীয় কাজ হচ্ছে তোমার মোট বর্ণের বিন্যাস সংখ্যা, মোট বর্ণের বিন্যাস সংখ্যা বাহির করা বলছে না, কত প্রকারে সাজানো যাবে, তাহলে মোট বর্ণের বিন্যাস সংখ্যাটা বাহির করবা, এটা সাজানো সংখ্যা আর কি। মোট বর্ণের বিন্যাস সংখ্যা, এটা হচ্ছে 3 নাম্বার কাজ। মোট বর্ণ কোনটা, এটা হচ্ছে মোট বর্ণ। তাহলে মোট বর্ণের বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা বাহির করবা। সুতরাং তুমি লিখবা, সুতরাং এই 4টি, মানে কি এই 4টি, সুতরাং এই 4টি বর্ণের বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা তুমি যাই লিখো, বিন্যাস সংখ্যা বা সাজানো সংখ্যা তুমি যাই লিখো, নো প্রবলেম। এখন একটু লক্ষ্য করো ক্যালকুলেশনটা কিভাবে করবা। প্রথমে মোট বর্ণটাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখবা, মোট বর্ণ 4টা আছে, এটাকে ফ্যাক্টরিয়াল আকারে লিখলাম। ওকে। যদি রিপিটেড বর্ণ থাকে, দেখো রিপিটেড বর্ণ আছে, যদি রিপিটেড বর্ণ থাকে তাহলে রিপিটেড বর্ণ দ্বারা ভাগ করতে হবে। আই মিন এই 2 রিপিটেড বর্ণ, এই ও আছে কয়টা, 2টা না, তাহলে এই 2 এটাকে ফ্যাক্টরিয়াল আকারে এভাবে লিখতে হবে। তার মানে কি, মোট বর্ণ, এই দেখো যদি রিপিটেড বর্ণ না থাকতো তাহলে ফ্যাক্টরিয়াল 4 হচ্ছে আমার সাধারণ সংখ্যা, মানে কি এটা সমান ক্যালকুলেশন করে যা পাবো ওইটাই হচ্ছে সাধারণ সংখ্যা হইতো। কিন্তু যেহেতু এই যে মোট 4টি বর্ণের মধ্যে যেহেতু রিপিটেড বর্ণ আছে, তাহলে রিপিটেড বর্ণ যদি থাকে তাহলে রিপিটেড বর্ণ দ্বারা এই মোট বর্ণকে তোমার ভাগ করে দিতে হবে। আই মিন মোট বর্ণকে ফ্যাক্টরিয়াল আকারে লিখবা, ডিভাইডেড চিহ্ন দিবা, আর রিপিটেড বর্ণটাকে নিচে লিখবা। আই মিন মোট বর্ণকে রিপিটেড বর্ণ দ্বারা তুমি ভাগ করলা। এই কাজটা করতে হবে যদি রিপিটেড বর্ণ থাকে, যদি না থাকে তাহলে তো এই কাজটা করার দরকার নাই। ঠিক আছে, তাহলে সরাসরি ফ্যাক্টরিয়াল 4 কিন্তু আনসার হয়ে যেত। কিন্তু যেহেতু রিপিটেড বর্ণ আছে, সেজন্য রিপিটেড বর্ণ দ্বারা এটাকে ভাগ করতে হবে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে আসো আমরা আরো বুঝতে পারবো, এই ধরনের মেথড আমরা আরো করবো, সমস্যা নাই। এই জায়গায় ক্যালকুলেশনটা কিভাবে করা যায়, এটাকে এইভাবে করতে পারি। 4 ফ্যাক্টরিয়ালকে বাংলা হবে তোমার 4 ইন্টু 3 ইন্টু 2 হবে, ইন্টু 1 হবে, এরকম হবে। আর 2 ফ্যাক্টরিয়ালকে বাংলা 2 ইন্টু 1 হবে। তাহলে 1 1 2 2 কাটা, আলটিমেটলি কত হবে, 3 4 12। তাহলে সাধারণ সংখ্যাটা কত হবে, 12 হবে। তাহলে 12 হবে, মানে কি এই বুক শব্দটির বর্ণগুলোকে 12 ভাবে সাজানো যাবে, এটা হচ্ছে আনসার। 12 ভাবে সাজানো যাবে, এটা আনসার। এখন আমি এভাবে যদি না করি, আমি যদি ক্যালকুলেটরের সাহায্য করি, ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি করি, তাহলে কিভাবে করবা, ক্যালকুলেটরের সাহায্যে যদি তুমি একেবারে এই যে মনে করো এই জায়গায় উত্তরটা তুমি লিখবে, ক্যালকুলেটরের সাহায্যে মনে করো উত্তরটা লিখবে, তাহলে তুমি কিভাবে করবা, তাহলে তোমার প্রথমে 4 ফ্যাক্টরিয়াল আনো। 4 ফ্যাক্টরিয়াল কিভাবে আনবা, প্রথমে 4 লিখবা, লিখলা, তারপর শিফট চাপ দিলা। এখন এই যে এক্স ইনভার্স আছে, একটু লক্ষ্য, এই যে দেখো এই যে এই বাটনে এই যে এক্স ইনভার্স, এই দেখো এই যে ফ্যাক্টরিয়াল আছে না। আচ্ছা, ভাগ, এই যে এই টার্মটাকে কি বলো, ডিভাইডেড না ভাগ, তাহলে ভাগ চিহ্ন দিবা, এই ভাগ। নিচে কত আছে, 2 ফ্যাক্টরিয়াল, তাহলে দেখো 2, এই যে শিফট, এই যে এক্স ইনভার্স, এই বাটনে, এই দেখো এখন ইকুয়াল চাপো, 12 আসছে, এই দেখো এই জায়গায় 12 চলে আসছে। এটা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করছি, ডিরেক্ট করছি, আর এটা ডিটেলসে করছি। এটাকে এটাকেও ভাঙছি, কাটাকাটি করে যা পাই সেটা পাইছি। কথা বুঝছো, এই হচ্ছে ঘটনাটা। তাহলে তুমি ক্যালকুলেটর সাহায্য করতে পারো, তুমি ফ্রি হ্যান্ডেও করতে পারো, তবে ক্যালকুলেটর সাহায্য করবে, নো প্রবলেম।
কথা বুঝছো? এখন দেখো তাহলে টাইপ টু টু এর 1 নাম্বার ম্যাথ করছি, মনে করো এটা একটা ম্যাথ প্র্যাকটিস করছি ঠিক না? এখন আসো আরেকটা ম্যাথ প্র্যাকটিস করবো, বা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করবো, তারপর তোমাকে বাড়ির কাজ দিব। এই হচ্ছে কথা। মনে করো ডাকা, মনে করো তোমার DHA ডাকা, তোমাকে এরকম বলো ডাকা শব্দটির অক্ষরগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে। এই প্রশ্নটা জাস্ট এই ভাষাটাই তোমাকে লিখে দিল, তোমাকে এই ভাষাটাই কিন্তু লিখে দিচ্ছে, যে এই জায়গায় বুকের জায়গায় শুধু ডাকা দিচ্ছে। তাহলে ডাকা শব্দটির অক্ষরগুলোকে একবার মাত্র ব্যবহার করে কত প্রকারে সাজানো যাবে, ঠিক না? তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এই ডাকা শব্দটিতে কতগুলা মোট বর্ণ আছে, মানে এই ডাকা শব্দটির মোট বর্ণ সংখ্যা আমার লিখতে হবে, ঠিক না? এটা হচ্ছে প্রথম কাজ। তুমি একটু লক্ষ্য করো, এই জায়গায় লিখে দিচ্ছি প্রথম কাজ কি, মোট বর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো আমি এই জায়গায় যদি লিখি যে DHA ডাকা শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে বলো তো? শব্দটিতে শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে? মোট বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5, 5টা আছে। মোট বর্ণ হচ্ছে 5টি আছে। খুব সুন্দর। এখন তো 2 নাম্বার কাজটা কি, রিপিটেড বর্ণ সংখ্যা লিখতে হবে। যদি রিপিটেড বর্ণ থাকে তাহলে রিপিটেড বর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে রিপিটেড বর্ণ সংখ্যা আছে কিনা? হ্যাঁ আছে। দেখো তো এ আছে 2বার, তাহলে আমরা এরকম লিখতে পারি যার মধ্যে এ আছে কয়টি? 2টি। এই দেখো রিপিটেড বর্ণ আছে বিধায় আমি লিখছি কয়টি আছে? 2টি আছে। এই দেখো 2টি আছে, এজন্য 2টি লিখলাম। যদি 3টি থাকতো তাহলে 3টি লিখতাম, নো প্রবলেম। ওকে, এখন 2 নাম্বার কাজ করা শেষ। 3 নাম্বার কাজ কি, যে মোট বর্ণের বিন্যাস। মোট বর্ণের বিন্যাস মানে কি, এর বিন্যাস করতে হবে। ওকে, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং এই এই পাঁচটি এই 5টি বর্ণের কি সংখ্যা? সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা, তুমি যাই লিখো, সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা। সুতরাং এই 5টি বর্ণের বিন্যাস সংখ্যা কিভাবে বাইর করবা, সাজানো সংখ্যা কিভাবে বাইর করবা? এই মোট বর্ণ কয়টা? 5টা না? তাহলে 5কে ফ্যাক্টরিয়াল আকারে লিখলা, ডিভাইডের টান দিলা। এখন ডিভাইডের টান কেন দিবা? কখন ডিভাইডের টানটা কখন দিবা? যখন রিপিটেড বর্ণ থাকবে। যদি রিপিটেড বর্ণ না থাকতো, মনে করো এই রিপিটেড বর্ণ নাই, তাহলে এটা আনসার হয়ে যেত। ফ্যাক্টরিয়াল 5 হচ্ছে আনসার, এর সমান যা হয়তো এটা হচ্ছে তোমার আনসার। যেহেতু রিপিটেড বর্ণ আছে, তাহলে এই মোট বর্ণকে রিপিটেড বর্ণ দ্বারা ভাগ করতে হবে। 2 ফ্যাক্টরিয়াল লিখতে হবে। এই জায়গায় রিপিটেড বর্ণ আছে 2টি, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল লিখতে হবে। মোট বর্ণকে রিপিটেড বর্ণ দ্বারা ভাগ করতে হবে। কথা বুঝছো? এই হচ্ছে ঘটনাটা, মনে রাখবা, এই কথাটা মনে রাখবা। তাহলে ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটর সাহায্যে করি, ফ্রিহ্যান্ডও করতে পারবো, নো প্রবলেম। তাহলে প্রথমে এই যে 5 ফ্যাক্টরিয়াল আছে না, তারপর 5 দিবা, শিফট দিবা, এই যে এক্স ইনভার্স এই বাটনে, দেখো এই বাটনে চাপ দিবা, এক্স ইনভার্স। ওকে, 5 ফ্যাক্টরিয়াল আইছে, এখন ডিভাইডেড, তাহলে ভাগ। এখন 2 ফ্যাক্টরিয়াল, এই দেখো 2 দিলা, তারপর শিফট চাপবা, তারপর এই এক্স ইনভার্স, এই দেখো ইকুয়াল হইলো 60। তাহলে 60 ভাবে সাজানো যাবে। 60 ভাবে এই ডাকা শব্দটির বর্ণগুলোকে কত ভাবে সাজানো যাবে? 60 ভাবে সাজানো যাবে। কথা বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে HW গুলা নিউ, HW গুলা কি করবা? HW একটা হচ্ছে তোমার এটা করবা প্যারালাল, প্যারালাল, প্যারালাল বানানটা কিভাবে? PARA ডাবল LAL, প্যারালাল। এরকম বানানটা ঠিক করে নিবা, যদি না হয় তাহলে ঠিক করবা। আর হচ্ছে পারমুটেশন, এই 2টা শব্দ তোমরা বিন্যাস করবা, পারমুটেশন। ওকে, এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, এই বানানটা ঠিক করে নেবা যদি না হয়ে থাকে। ওকে, আরেকটা করবা কম্বিনেশন, কম্বিনেশন, এটা করবা কম্বিনেশন। এরকম এই বানানটা, এই শব্দটা আর এই শব্দটা প্র্যাকটিস করবা। হ্যাঁ, বানানগুলো ঠিক করে নিবা, যদি ভুল হয়ে থাকে তাহলে ঠিক করে নিবা, বইয়ে আছে তোমাদের। ওকে, এই হচ্ছে ঘটনাটা। এখন আসো টাইপ 3, এখন আসো টাইপ 3, এখন আসো টাইপ 03। তাহলে টাইপ 03 কি করবা? টাইপ 03 আমরা কিরকম ম্যাথ প্র্যাকটিস করবো একটু লক্ষ্য করো। টাইপ 03 হচ্ছে এরকম, একটু লক্ষ্য করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু টাইপ 03 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, NP4 ইকুয়াল, টাইপ 03টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপ সবগুলো ইম্পর্টেন্ট, টাইপ 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইপ 2টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট করে সবগুলো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট স্যার আমি একটা ম্যাথও করাইতেছি না। টাইপ 1ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, টাইপ 03 কিন্তু সংক্ষিপ্ত হিসেবে আসে, সংক্ষিপ্ত হিসেবে বেশি আসে, অতি সংক্ষিপ্ত হিসেবে কম আসে, সংক্ষিপ্ত হিসেবে বেশি আসে। মনে রাখবা, টাইপ 03 হচ্ছে সংক্ষিপ্ত হিসেবে বেশি আসে, আর টাইপ 1 এবং টাইপ 2 হচ্ছে অতি সংক্ষিপ্ত হিসেবে আসে। ওকে, তাহলে NP4 ইকুয়াল মনে করো 4 ইনটু হচ্ছে মনে করো NP3 হলে, তোমাকে প্রশ্নটা এরকম করতেছে, NP3 হলে n এর মান কত? তোমাকে বলতেছে n এর মান কত, তোমাকে প্রশ্ন করা হয়েছে n এর মানটা কত। তাহলে তুমি কি বলবা? এখন সমাধানটা তুমি কিভাবে করবা? সমাধানটা তুমি কিভাবে করবা বলো তো? সমাধান যদি করতে চাও তাহলে তুমি কিভাবে করবা বলো?
তুমি লিখবা দেওয়া আছে এইটুকু, তো দেওয়া আছে, দেখো এইটা সমান এটা দেওয়া আছে, বলছে n এর মান কত, তাহলে এইটুকু জিনিস কিন্তু দেওয়া আছে আমার কাছে, ঠিক না? এটা প্রশ্নে দেওয়া আছে, এইটা সমান এটা দেওয়া আছে না, তাহলে আমরা লিখতে পারি এরকম সুন্দর করে, এরকম লিখতে পারি না, দেওয়া আছে, এরকম কি লিখতে পারি না, দেওয়া আছে, কি দেওয়া আছে, np4 দেওয়া আছে, np4 সমান হচ্ছে 4 ইন্টু np3 দেওয়া আছে। ওকে, খুব সুন্দর। এখন একটা কাজ করি, এই যে np4 কে যদি ভাঙি, কিভাবে ভাঙতে পারি, শর্টকাট ফর্মুলা, নিচে এই দেখো শর্টকাট ফর্মুলা ইউজ করবা, আর এর জায়গায় কত আছে 4 আছে, নিচে কত আছে 4 আছে, আর ইকুয়াল 4 আছে, তাহলে n টাকে কতবার লিখতে হবে, 4 বার লিখতে হবে, 4 বার লিখতে হবে, 4 বার লিখতে হবে মানে কি, প্রথমে n লিখবা, তার থেকে আর এক কম লিখবা, তার থেকে আরো এক কম লিখবা, তার থেকে আরো এক কম লিখবা, এই দেখো 4 বার লিখা হয়ে গেছে। কিভাবে বুঝলাম, নিচের যে সংখ্যাটা আছে উপরের সংখ্যাটাকে, উপরের মানটাকে ততবার লিখতে হবে, ততবার লিখতে হবে মানে কি, নিচে 4 বার আছে দেখে এই nটাকে আমি 4 বারই লিখবো, বাট কিভাবে লিখবো, প্রথমে n লিখবো, তারপর এর থেকে আরো এক কম, তারপর এর থেকে আরো এক কম, তারপর এর থেকে আরো এক কম, এভাবে লিখবো, ঠিক না? এই হচ্ছে ঘটনাটা। ওকে, 4 আছে, 4 রইলো, ইন্টু এই np3 আছে, তাহলে nটাকে কয়বার লিখতে হবে, যেহেতু নিচে 3 আছে তাহলে nটাকে 3 বার লিখতে হবে, 3 বার কিভাবে লিখবা, প্রথমে n লিখবা, তারপর তার থেকে আরো এক কম লিখবা, তারপর তার থেকে আরো এক কম লিখবা, এই দেখো 3 বার লেখা হয়ে গেছে। এখন কাটাকাটি যাবে, n কাটা, n-1 n-1 কাটা, n-2 n-2 কাটা, আলটিমেটলি থাকবে কি বলতো, n-3, এই পাশে আছে কত 4, তাহলে আমার কার মান দরকার, n এর মানটা দরকার, তাহলে তুমি একটা কাজ করো, nটাকে রেখে দাও আর -3 কে এই পাশে নাও, তাহলে 3 4 তো এই পাশে আছে, -3 এই পাশে গেলে +3 হবে, আলটিমেটলি n ইকুয়াল হবে 7। এটাই তোমার আনসার, এই n এর মান পাইছো, n এর মান পাইছো না, n এর মান কিন্তু তুমি পাইছো। তাহলে এটা কিন্তু আমরা টাইপ 3, ধরো আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, দেখো টাইপ 3 এর 1 নাম্বার সমাধান করছি, মানে একটা প্রবলেম সমাধান করছি, আমরা আরো দুটি প্রবলেম সমাধান করব, ঠিক আছে? আরো দুটি প্রবলেম আমরা সমাধান করব। এখন 2 নাম্বার প্রবলেমটা ঠিক সেম টাইপের সমস্যা, একটু লক্ষ্য করো। 2 নাম্বার হচ্ছে তোমার এরকম বলতেছে যে np4 হলে, np4 সমান সমান এরকম হলে 12 ইনটু np2 হলে, 12 ইনটু np2 হলে n এর মানটা বাইর করে দেখো, n এর মান কত, n এর মান কত, n এর মান কত, এই জিনিসটা বাইর করে দেখো। ওকে, খুব সুন্দর, বাইর করে দেখাবো। তাহলে প্রথমে কি করব, সমাধান করব, প্রথমে সমাধান কথাটা লিখবা, তারপর তুমি কি করবা, দেওয়া আছে কথাটা লিখবা। কতটুকু জিনিস দেওয়া আছে বলো তো, দেওয়া আছে কোনটা, এইটুকু, এইটা সমান এটা দেওয়া আছে, এইটুকু জিনিস দেওয়া আছে, আর এইটার মান বাইর করতে বলছে। দেওয়া আছে তোমার np4 ইকুয়াল হচ্ছে 12 ইন্টু হচ্ছে np2, এই জিনিসটা দেওয়া আছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে। এখন তুমি ভাঙবো, তাহলে np4 কে কিভাবে ভাঙবা, n কে দেখো নিচে যেহেতু 4 আছে তাহলে n টাকে 4 বার লিখতে হবে, প্রথমে n লিখবা, তারপর এর থেকে আরো এক কম n-1, এর থেকে আরো এক কম n-2, এর থেকে আরো এক কম n-3 লিখবা। এই দেখো 4 বার লিখা হয়ে গেছে, এই জিনিসটাকে 4 বার লিখছি, 1 2 3 4, কেন 4 বার লিখলাম, নিচে 4 আছে বিধে। ওকে, এই পাশে আছে 12। ওকে, সুন্দর। এই দেখো উপরে n, নিচে হচ্ছে 2, তাহলে এই nটাকে তুমি কয়বার, উপরে nটাকে তুমি কয়বার লিখবা, 2 বার লিখবা, কেন, নিচে 2 আছে বিধায়, তাহলে 2 বার লিখা মানে কি, প্রথমে n লিখবা, তার থেকে আর এক কম লিখবা, n-1, এই দেখো একবার 2 বার লিখা হয়েছে। তাহলে দেখো একটু লক্ষ্য করো, n কাটা, n-1 কাটা, বুঝছো? কাটা গেল কেনা, হ্যাঁ কাটা গেল। তাহলে রইলো কি বলতো, রইলো হচ্ছে তোমার একটু লক্ষ্য করো, n-2 আর n-3 রইলো, একটু লক্ষ্য করো, n-2 রইলো আর হচ্ছে n-3 রইলো, এই পাশে কি রইলো, এই পাশে 12 রইলো। ওকে, এখন একটু ক্যালকুলেশন করো, এটা আর এটা গুণ করো, মানে এখন এই দুইজন এর সাথে আর গুণ করবা, দেখো এরা কিন্তু গুণ অবস্থায় আছে, এরা কিন্তু কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে গুণটা কিভাবে করবা, এইটুকু জিনিসের সাথে এইটুকু জিনিস কিভাবে গুণ করবা বলো তো, প্রথমে এই n দ্বারা এই দুইটা জিনিসকে গুণ করবা, তারপর এই 2 দ্বারা এই দুইটা জিনিসকে গুণ করবা। আবার বলি, প্রথমে এই n দ্বারা এই দুইটা জিনিসকে গুণ করবা, তাহলে করো তো, n আর n গুণ করলে হবে n স্কয়ার, আর n আর -3 গুণ করলে হবে -3n, তাহলে এই জিনিসটা দ্বারা এই দুইটা জিনিসকে গুণ করা হইলো। এখন এই -2 দ্বারা এই দুইটা জিনিসকে গুণ করো, এইভাবে করবা। তাহলে -2 দ্বারা n কে গুণ করলে হবে -2n, আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাস, আর 3 দুগুণ হয়ে যাবে 6, আর এই 12 কে এই পাশে আনো, তাহলে মাইনাসের 12 এই পাশে হবে 0, 12 এই পাশে চলে আসছে, এই পাশে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে। ওকে, এই জায়গায় কি লেখা যায়, n স্কয়ার মাইনাস হচ্ছে -3n, -2n মানে কি -5n, আর এই জায়গায় পাবা -6 পাবা, মানে কি -12 থেকে +6 গেলে -6 থাকবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন এই চিহ্নটা থাকবে। ওকে, ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে কত, 0। এখন এই জায়গায় মিডল টার্ম করতে হবে, কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। দেখো অনেকেই মিডল টার্ম করতে পারে না, কিন্তু এটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যাবে। দেখো এই সমীকরণটাকে আমি ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে কিন্তু n এর মান বাইর করতে পারবো, n এর মান বাইর করতে পারবো। আবার তোমাকে আমি আমার ক্যালকুলেটর ছাড়াও আমি সমাধান করে দেখাতে পারবো, বুঝছো? যারা মিডল টার্ম করতে পারো না তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অথবা যারা মিডল টার্ম করতে পারো তোমরাও ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, নো প্রবলেম।
এই জায়গায় তুমি ক্যালকুলেটরের সাহায্যে মান বাইর করলেও কোনো সমস্যা নেই। আর যদি তোমরা ক্যালকুলেটর মনে করো তোমার কাছে নাই বা নিতে মনে নাই বা নষ্ট হয়ে গেছে, তাহলে তোমরা ফ্রি হ্যান্ডেও সমাধান করতে পারো, নিজের হাতে সমাধান করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আসো ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে দেখাই যে এই জায়গায় এন এর মানটা বাইর করব। এই জায়গায় এন এর মানটা, আমার তো এন এর মান দরকার, ঠিক না? তাহলে এই জায়গা থেকে এন এর মানটাই পাবো। এই জায়গা থেকে কি মান পাবো? এন এর মান পাবো। এটা কি সমীকরণ? এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটা কি সমীকরণ? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। ভালো করে লক্ষ্য করো, এটা দ্বিঘাত সমীকরণ। কিভাবে? তুমি একটু লক্ষ্য করো, এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0, এই সমীকরণটা তোমরা অধ্যায় 3-এ দেখছো, ম্যাথমেটিক্স 1 অধ্যায় 3-এ দেখছো। এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো, এই দেখো স্কোয়ার জাতীয় একটা কিছু আছে, স্কোয়ার ছাড়া একটা কিছু আছে, আর কনস্ট্যান্ট মানে একটা কিছু আছে, আছে না? আই মিন এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের কয়টা মান আছে? দুইটা মান আছে। আই মিন এক্স এর কয়টা মান পাওয়া যাবে? এক্স এর মান পাওয়া যাবে দুইটা, এক্স এর মান দুইটা পাওয়া যাবে। এক্স এর মান কয়টা পাওয়া যাবে? দুইটা পাওয়া যাবে। এই জায়গায় এন এর মান কয়টা পাওয়া যাবে? যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এন এর মান, এই জায়গায় চলক কিন্তু এই জায়গায় চলক হচ্ছে এক্স, তাই এক্স এর মান পাবা। এই জায়গায় চলক হচ্ছে এন, তাই এন এর মান পাবা। এই জায়গায় এন এর মান কয়টা পাওয়া যাবে? দুইটা পাওয়া যাবে, কারণ দ্বিঘাত সমীকরণ যে, এই জন্য। তাই এন এর মান যে দুইটা পাওয়া যাবে, তাহলে দুইটা মান কি কি? দুইটা মান কি কি? একটা হচ্ছে এন সমান সমান একটা মান কি? একটু লক্ষ্য করো কিভাবে বাইর, ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে বাইর করবা, দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে মান বাইর করে সেটা দেখো। ক্যালকুলেটর হ্যাক্সটা ভালো করে বুঝবা, দেখো কিভাবে বাইর করে। দেখো একটু লক্ষ্য করো, তুমি এইভাবে চাপতে থাকবা, এই মুডে চাপতে থাকবা, চাপো চাপো। এই ইকুয়েশন, এই দেখো ইকুয়েশন আইছে, ই কিউ এন আইছে না? ই কিউ এনটা কয় নাম্বার অপশনে আছে? 1 নাম্বার। এই দেখো 1 নাম্বার চাপলাম। তারপর এরকম আছে আননোন 2 3, এরকম আছে না? এই জায়গায় কোনো জায়গায় চাপ দিবা না তুমি, এই যে বড় বাটনটা আছে না, এই বাটনের ডাইন সাইডে এইভাবে চাপ দিবা, দিলা। এই জায়গায় ডিগ্রি আছে, দেখছো ডিগ্রি আছে কিনা? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ডিগ্রি আছে। এখন তোমার এই জায়গা থেকে কয়টা আননোন বাহির হবে, মানে এন এর মান কয়টা বাহির হবে? যেহেতু দ্বিঘাত সমীকরণ, কয়টা বাহির হবে? দুইটা। তাহলে এই ডিগ্রি এই জায়গায় 2 আছে 3 আছে, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ দুইটা মান বাইর হবে। যদি যদি এটা ত্রিঘাত সমীকরণ হইতো তাহলে তিনটা মান বাইর হইতো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ দুইটা মান বাইর হবে। তাহলে ডিগ্রি এই জায়গায় কত আছে? ডিগ্রি এই জায়গায় অপশন আছে 2 আর 3 আছে। এই 2 মানে হচ্ছে তুমি দুটি মান পাবা, আর 3 তে চাপ দিলে তুমি তিনটি মান পাবা। তো তোমার তো এই জায়গা থেকে দুটি মান বাইর হবে, তাহলে তোমার এই জায়গায় কি চাপ দিতে হবে? 2 চাপ দিতে হবে। তাহলে 2 চাপ দিলা, তাহলে তুমি দুটি মান পাবা। এই দেখো এ আইছে না? এই যে এ মানে কি? স্কোয়ারের মান সহগটা বসাবো। এই দেখো স্কোয়ারের মানে এন এর উপরে এই যে এক্স স্কোয়ারের সহগটা বসাবো, আই মিন এই যে এন স্কোয়ারের সহগটা বসাবো, এই এন স্কোয়ারের সহগটা বসাবে। এ মানে কি? এই এ মানে কি? এই এন স্কোয়ারের সহগটা বসাবো। এন স্কোয়ারের সাথে এই দেখো এন স্কোয়ারের সহগ কি বলতো? এন স্কোয়ারের সাথে কিছু আছে? নাই। কিন্তু এর সাথে কিছু আছে কি? নাই। কিন্তু এর সাথে কিছু নাই মানে কি? মনে মনে একটা 1 আছে। দেখো এন স্কোয়ারের সাথে কিছু আছে কি? নাই। কিন্তু মনে মনে একটা অবশ্যই 1 আছে। কিছু নাই মানে কি? মনে মনে একটা 1 আছে। তাহলে এর মান হচ্ছে 1। এই বি, এই দেখো বি আইছে, কি আসছে? দেখা যাচ্ছে বি আসছে। বি মানে কি? এই এন এর সহগটা বসাও। এন এর সহগ কত? 5। শুধু 5 বললে ভুল হবে, মাইনাসের 5। এন এর সহগ কত? শুধু 5। 5 বলে ভুল হবে, মাইনাসের 5। তাহলে এন এর সহগ হচ্ছে মাইনাসের 5। ওকে। এই যে সি, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। সি মানে কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানটা কত? -6। শুধু শুধু 6 বললে ভুল হবে, অবশ্যই -6। তাহলে এই যে কনস্ট্যান্ট মানটা হচ্ছে -6। তাহলে তোমার এন এর মান বাইর হবে। এন এর মান হচ্ছে একটা হচ্ছে 6, অথবা এন এর মান আরেকটা বাইর হবে, অথবা এন এর মান আরেকটা বাইর হবে -1। দেখো এন ইকুয়াল -1 বাইর হলো। দুইটা মান, দুইটা মান পাইবো বলছিলাম না দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এন এর মান হচ্ছে একটা হচ্ছে 6 আর এন এর মান একটা হচ্ছে -1। এখন এই মানটা গ্রহণযোগ্য নয়, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। শুরুতেই বলছিলাম যে এন এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। এন এর মানটা কখনো কি হতে পারবে না? এই যে এন পি আর আছে না, এই এন এর মানটা কখনো কি হতে পারবে না? ঋণাত্মক হতে পারবে না। তাহলে এন ইকুয়াল -1 বাহির হয়েছে মানে কি? এই মানটা তো ঋণাত্মক মান, তাহলে এন এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। এই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয়। এন এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না, তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য নয়। শুধু এই মানটা গ্রহণযোগ্য, আই মিন এটা আনসার। এন এর মান হচ্ছে 6, এটা কিন্তু আনসার। এখন তাহলে ক্যালকুলেটর কিভাবে চালাইবা বলো তো? প্রথমে এই মুড অপশনে চাপবা, এরকম ইকুয়েশন আসবে, ই কিউ এন আসবে 1 অপশনে। হ্যাঁ, 1 অপশনে ক্লিক করো। তারপর এই জায়গায় কোথাও চাপ দিবা না, মানে এই বড় বাটনের সাইডে চাপ দিবা, দিলা। ডিগ্রি কথা আসছে, ডিগ্রি এই জায়গায় 2 তে চাপ দিবা। এই 2, এই 2 আছে না, 2 অপশনে চাপ দিবা, তাহলে দুটি মান পাবা। তোমার তো এটা দ্বিঘাত সমীকরণ, তোমার তো এটা দ্বিঘাত সমীকরণ, সেহেতু দুটি মানই তুমি পাবা। এই জন্য এই 2 তে চাপ দিবা। তাহলে এই 2 তে চাপ দিলাম। এখন এই যে এ আসছে, এ মানে কি? এই যে এন স্কোয়ারের সহগটা দিতে বলছে, তাহলে এন স্কোয়ারের সাথে কিছু নাই মানে কি? একটা 1 আছে, এই যে 1 দিলাম। তারপর হচ্ছে ইকুয়াল চাপো, এই বি আসছে, দেখো বি আসছে, একটু লক্ষ্য করো, বি আসছে। বি মানে কি? এই এন এর সহগটা দিতে বলছে। এন এর সহগ শুধু 5 বলে ভুল হবে, -5। এই জন্য -5 দিলাম।
আর সি মানে কি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানটা শুধু 6 বলে ভুল হবে, -6, তাহলে এই -6টা দিলাম, দেওয়ার পর ইকুয়াল চাপলাম। এই দেখো x1 = 6 মানে কি x1 = 6 মানে কি n এর মান হচ্ছে 6। ওকে, আবার একটা n এর মান পাবা। এই x2 = -1 মানে কি n এর মানটা হচ্ছে -1, কিন্তু এই n এর মান -1 এটা কি গ্রহণযোগ্য হবে না? হবে না, কারণ n এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এই আনসার হবে এটা। বুঝছো? এটাকে যদি ফ্রি হ্যান্ডে করি তাহলে কেমন হবে? মনে করো আমি ক্যালকুলেটর আমার কাছে নাই, তাহলে আমি কিভাবে করব? তাহলে বা এটাকে মিডল টার্ম করবো, মানে কি এইটুকু জিনিসকে ভাঙবো, এটাকে ভেঙে দুটি সংখ্যায় পরিণত করব এবং তাদের যোগ বিয়োগ করলে এটাই হবে। এরকম কাজটাই করবো, মানে কি n স্কয়ার তো আছে, এটাকে ভাঙতেছি, তাহলে এটাকে এইভাবে ভাঙতে পারি না? মনে করো 6n প্লাসের হয়েছে n, এভাবে ভাঙতে পারি, কারণ মাইনাসের 6টা 6n থেকে প্লাসের 1 গেলে মাইনাসের 5টাই থাকবে। দেখো এটাকে ভেঙে কিন্তু আমি দুইটা সংখ্যা বানাইছি এবং তাদের যোগ বিয়োগ করলে কিন্তু এটাই হবে। হয়েছে কিনা? হয়েছে। আর এই পাশে আছে -6 ইকুয়াল কত? 0। এখন তুমি একটু লক্ষ্য করো, এই জায়গা থেকে n কমন নাও। কোন জায়গা থেকে? এইটুকু জায়গা থেকে n কমন নিব, এইটুকু জায়গা থেকে। তাহলে দেখো n আছে n কমন নিলাম, দুইটা n থেকে একটা n কমন নিছে, একটা n থাকবে, মাইনাস আছে মাইনাস দিলাম, n তো কমন চলে গেছে, শুধু 6 থাকবে। এই জায়গায় কি কমন নিবা? +1 কমন নিতে হবে। এই জায়গায় +1 কমন নিবা, তাহলে কি পাবা? এই দেখো +1 কমন নিলে, কেন +1 কমন নিলাম জানো? এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটাও এই জায়গায় বানাতে হবে, এই জায়গায় ব্র্যাকেটে একটা জিনিস হবে, যে জিনিসটা এই জিনিসটা সেম হতে হবে। তাহলে এই জায়গায় +1 কমন নিলেই এই টোটাল জিনিসটা এই ব্র্যাকেটে চলে আসবে এবং এই জিনিসটা সেম হবে। তাহলে +1 কমন নিলাম। তাহলে কমনের আরেক নাম কি মনে রাখবা? কমনের আরেক নাম হচ্ছে ভাগ করা। কমনের অপর নাম ভাগ করা। কমনের অপর নাম কি বলতো? ভাগ করা। কমনের অপর নাম কি? ভাগ করা। কমনের অপর নাম কি? ভাগ করা। এই কথাটা মনে রাখবো, কমনের অপর নাম কি? ভাগ করা। তাহলে +1 কমন নিছো, ভালো কথা। +1 দ্বারা এই যে +n কে ভাগ করো, +n কে +1 দ্বারা ভাগ করো, আলটিমেটলি +n পাবা, n পাবা। পাইলা? এখন এই -6 কে +1 দ্বারা ভাগ করো। এই যে -6 কে আমি এই +1 দ্বারা, যে জিনিসটা কমন নিছো এই জিনিসটা দ্বারা ভাগ করো, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাসে পাবো, এই প্লাসে মাইনাসে পাবো, আর 1 দ্বারা 6 কে ভাগ করলে 6 এ পাবো, এই জায়গায় -6 পাবো, ইকুয়াল হচ্ছে 0। তাহলে কি হবে? এটা এটা দুইটা কমন যায় না, এটা সেম, তাহলে একটা কমন নিলাম, আর বাইরে কি আছে? n+1 আছে, তাহলে ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? হয় আমি লিখতে পারি n-6 = 0, অথবা আমি কি লিখতে পারি? অথবা n+1 = 0। সুতরাং এই জায়গা থেকে n = -6 এই পাশে গেলে +6, আর এই জায়গায় n = +1 এই পাশে গেলে -1 হবে। তাহলে এই মানটা কি হবে? গ্রহণযোগ্য হবে না, আনসার হবে আসলে এই মানটা। কথা বলছো? এই হচ্ছে ঘটনাটা। তাহলে আসো আমরা আরেক কাজ করি, আমরা আরেকটা প্রবলেম সমাধান করি। এটা হচ্ছে 3 নম্বর প্রবলেম, টাইপ 3। টাইপ 3 আছে, টাইপ কি আছে? টাইপ 0 আছে, কিন্তু প্রবলেম হচ্ছে 3 নম্বর। 3 নম্বর প্রবলেমটা কি? ঠিক সেম, np4 ইকুয়াল মনে করো 14 ইনটু হচ্ছে n-2 আর হচ্ছে p3 হলে n এর মান কত? এত হলে n এর মান কত? n এর মান কত? এই হচ্ছে প্রশ্নটা। তাহলে কিভাবে সমাধান করবো বলো তো? তাহলে তুমি সমাধানটা কিভাবে করবো? দেখো সমাধান কথাটা আমি লিখলাম, সমাধান কথাটা আমি লিখলাম, হ্যাঁ লিখলাম। এখন কি করবা? লিখবা দেওয়া আছে। কি দেওয়া আছে? কতটুকু জিনিস দেওয়া আছে? এইটুকু জিনিস দেওয়া আছে। এইটা সমান এটা হলে n এর মানটা কত? তাহলে এইটুকু জিনিস দেওয়া আছে, মানে কি np4 ইকুয়াল হচ্ছে 14 ইন্টু কি দেওয়া আছে? n-2 আর হচ্ছে p3, এইটুকু জিনিস দেওয়া আছে। হ্যাঁ, এইটুকু জিনিস দেওয়া আছে। তাহলে আমি এই জায়গা থেকে কি লিখতে পারি? বা দেখো np4 কে আমি কিভাবে ভাঙতে পারি? যেহেতু নিচে 4 আছে, তাহলে n-টাকে 4 বার লিখতে পারি। 4 বার লিখা মানে কি? n লিখবা, n-1 লিখবা, n-2 লিখবা, n-3 লিখবা, এই 4 বার কিন্তু হয়ে গেছে। ওকে, আর এই পাশে 14 আছে, 14 রইলো। আর n-2 p3, নিচে কি আছে? 3 আছে না? নিচে কি আছে ভাই? 3 আছে। তাহলে উপরের মানটাকে আমি কয়বার লিখবো? 4 বার লিখবো। উপরের মান না, সরি, নিচে 3 আছে না? তাহলে উপরের মানটাকে কয়বার লিখবো? 3 বার লিখবো। উপরের মানটাকে 3 বার লিখা মানে কি? প্রথমে এটাকে লিখো, প্রথমে n-2 টাকে আগে লিখো, লিখলা। এখন এর থেকে আরো এক কম লিখো, মানে এর থেকে আরো এক কম মানে কি? দেখো n-2 তো আছেই, এর থেকে আরো এক কম মানে কি? এর থেকে আরো এক মাইনাস করো, আলটিমেটলি n-3 পাবা। এর থেকে আরো এক কম মানে কি? n-3 হবে, n-3 হবে। আচ্ছা, মাত্র এসে 2 বার, কিন্তু নিচে 3 বার ছিল না, 3 ছিল না, নিচে 3 ছিল না, এটাকে 3 বার লিখতে হবে। দেখো একবার লিখলাম, আরেকবার যখন লিখছি এর থেকে এক কম লিখতে হবে, এখন আরেকবার লিখতে হবে, মানে কি n-4 লিখতে হবে। ওকে, এই 3 বার লিখা হয়ে গেছে। ওকে, এখন একটু লক্ষ্য করো, কাটাকাটি যাবে, n-2 কাটা, n-3 n-3 কাটা। ওকে, এখন কি রইলো? রইলোটা কি? এই জায়গায় দুইটা জিনিস রইলো, গুণ করো, n আর n গুণ করলে হবে n স্কয়ার, আর n এর সাথে -1 গুণ করলে হবে -n। ওকে, এই জায়গায় গুণ করো, 14 এর সাথে এদেরকে গুণ করো, 14 আর n গুণ করলে হবে 14n, সরি 14n, আর দেখো
এই দেখো 14 হচ্ছে প্লাসের, আর এই 4টা কিসের বলতো, মাইনাসের। এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। এটা কিন্তু প্লাসের মান, এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি এটা প্লাসের মান। এই 14 হচ্ছে প্লাসের মান আর এই 4টা হচ্ছে মাইনাসের মান। তাহলে প্লাসে মাইনাসে কিন্তু আসলে মাইনাস, আর 4 14 কত 56। ওকে, তাহলে আসো এই জায়গায় কি লিখতে পারি, এন স্কোয়ার মাইনাস এন। এই 14n প্লাসের আছে, এই পাশে আসলে হবে মাইনাসের 14n হবে, আর মাইনাসের 56 আছে, এই পাশে আসলে প্লাসের 56 হবে। কথা কি বুঝছো? এই হচ্ছে ঘটনাটা, এই পাশে শূন্য থাকবে। তাহলে এই জায়গায় কি হবে, এন স্কোয়ার, এই দেখো মাইনাসের 14n আর মাইনাসের 1 tan, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, এটা যোগ করো, মাইনাসের 14টা n আর মাইনাসের 1 tan, তার মানে কি মাইনাসের 15টা n। ওকে, আর এই পাশে হচ্ছে প্লাস 56 ইকুয়াল হচ্ছে 0। এখন এটাকে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করতে পারি, এন এর মানটা বাইর করতে পারি, ক্যালকুলেটরের সাহায্যে বাইর করতে পারি আমরা। যদি মিডল টার্ম নাও পারি নো প্রবলেম, আমরা ক্যালকুলেটরের সাহায্যে বাইর করতে পারি। কিভাবে, প্রথমে মুড অপশনে চাপো, ইকুয়েশন এই দেখো ইকিউএন আইসে 1 অপশনে আসলো। তারপর এই বড় বাটনের এইভাবে এরকম পজিশনে আসার পর এরকম বড় বাটনের সাইডে চাপ দিবা, এই পাশে চাপ দিবা, দিলা এই ডিগ্রি আছে না, তাহলে 2 তে চাপ দিবা, 2 তে চাপ দিলা, তাহলে দ্বিঘাত সমীকরণ সলভ হয়ে যাবে, দুটি মান পেয়ে যাবা। ওকে, প্রথমে এ অপশন আসছে, এ অপশন মানে কি এ এন স্কয়ারের সহগ কত, কিছু নাই মানে কি একটা 1 আছে, প্রথমে 1 চাপবা, ইকুয়াল। এই দেখো বি অপশন আসছে, তুমি একটু লক্ষ্য করো, বি অপশন আছে, বি অপশন আসছে, তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে এন এর সহগটার কথা বলতেছে। এন এর সহগ কত, শুধু কি 15 বললে হবে না, 15 বললে হবে না, এই এন এর সহগটা হচ্ছে শুধু 15 না, মাইনাসের 15, তাহলে এই জায়গায় মাইনাসের 15 বলতে হবে, বললা। তারপর সি মানে কি, দেখো এই জায়গায় সি কথাটা আসছে, দেখছো, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি এইটা, এটার কথা বলতেছে, কত প্লাস 56, 56। ওকে, তাহলে এই জায়গা থেকে এই দেখো এন এর মান একটা পাইছো 8, একটু লক্ষ্য করো, এই যে x1 ইকুয়াল 8 মানে কি এন এর মান একটা পাইছো 8, অথবা আরেকটা জিনিস পাবা, এন এর মান আরেকটা পাবা, এন এর মান এই তো x2 ইকুয়াল 7, আই মিন এন এর মান পাইছো আরেকটা 7। এই দুইটা অ্যানসার, এই দুইটাই যেহেতু ধনাত্মক মান, এই দুইটা অ্যানসার, এক হচ্ছে এর ধনাত্মক মান আর এক হচ্ছে এরা পূর্ণ সংখ্যা, তার মানে এই দুইটাই অ্যানসার হবে। কথা বলছো, এই দুইটাই কিন্তু তোমার অ্যানসার হবে। এই হচ্ছে ঘটনাটা। তাহলে টাইপ 3 কিন্তু শেষ, টাইপ 3 কিন্তু শেষ। এই দেখো টাইপ কত বললাম, টাইপ 03 কিন্তু ওকে, টাইপ 03 কিন্তু ওকে। এর পরবর্তী ক্লাসে, এর পরবর্তী ক্লাসে ভালো করে লক্ষ্য করবে, এর পরবর্তী ক্লাসে আমরা টাইপ 4 পড়বো, টাইপ 4 পড়বো, আর হচ্ছে আমরা টাইপ 5 পড়বো। টাইপ কত পড়বো, 5 পড়বো। আমি এই ক্লাসটাকে আর বড় করতেছি না, আর আধা ঘন্টা ক্লাস নিলে এই অধ্যায়টা শেষ হয়ে যেত। এর পরবর্তী টাইপটা মাত্র আধা ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আমরা টাইপ 4 পড়বো আর টাইপ 5 পড়বো, ঠিক আছে? টাইপ 4 এ কয়েকটা ম্যাথ সমাধান করবো আর টাইপ 5 এ কয়েকটা ম্যাথ সমাধান করবো। এই হচ্ছে ঘটনাটা। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।